হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা কথা বলতেছিলাম ইন্টিগ্রেশনের সেকেন্ড পার্টটাকে নিয়ে। আমরা প্রথম দিনে প্রথম পার্টের একটা X.1 বা 10.1টা শেষ করছি কেতাবুদ্দিন স্যারের বই অনুযায়ী। আজকে আমরা কথা বলতেছি যে সেকেন্ড পার্টটাকে নিয়ে। সেকেন্ড পার্টে আমরা মূলত আজকে কথা বলবো যে কিভাবে ম্যাথগুলার জন্য আমাদের প্রয়োজনীয় মেথড, যেটা সাবস্টিটিউশন, এবং আরো কিছু প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড ফর্ম, যেগুলোর মাধ্যমে আমরা দ্রুত ক্যালকুলেশন করে ম্যাথগুলোকে সলভ করতে পারি। ওই স্ট্যান্ডার্ড ফর্মগুলো মুখস্থ করতে পারলে ভালো, যদি মুখস্থ নাও হয় তাইলেও কোনো সমস্যা নাই, আমরা সেটার জন্য বিকল্প পদ্ধতিও শিখিয়ে দিব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আজকে প্রথম দিনে প্রথম আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব আজকে, সেটা সহজ কিছু ম্যাথ দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, একদম সহজ কিছু ম্যাথ, যেমন আমাদের উদাহরণ এক্সাম্পলের একের এ করবো। আমরা উদাহরণের অঙ্ক করতেছি একের এ। উদাহরণে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ 3 - 2x রেইজ টু পাওয়ার 4 dx। হ্যাঁ, এই ম্যাথটাকে করতে বলা হয়েছে। বলো তো এটার জন্য আমরা চাইলে কিন্তু এখন কি করতে পারি, এটাকে যে আমরা দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুযায়ী x টু দি পাওয়ার 4 বা সরি মানে a মাইনাস b হোল টু দি পাওয়ার 4 এই সূত্র অনুযায়ী ভাঙাইতে পারি, কিন্তু সেটা আসলে কোনো সেন্স মেক করবে না, কারণ আমরা এর থেকে সহজ উপায় আসলে জানি। আচ্ছা, বলো তো এই ফাংশনটাকে দেখে মনে হইতেছে না যে এটা ইন্টিগ্রেশন অফ y টু দি পাওয়ার 4 এর মতন যদি বানাইতে পারতাম তাহলে একটু ইজি হইতো? এরকম কি মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে এইখানে ভিতরে যে অংশটা আছে ব্র্যাকেটের ভিতরেটা, এইটাই যদি আমার অপারেটর হইতো এই জায়গায়, তাইলে কিন্তু আমার কাজ হয়ে যেত, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এই ডিএক্স এর পরিবর্তে এর ভিতরে এখন চেঞ্জটা করি। চেঞ্জটা করলে দেখা যায় যে এখানে আসে 3 - 2x। এখন এইটুকের ভ্যালু কত ছিল? এইটুকের ভ্যালু 1, কিন্তু এইখানে আমি নতুন যে অংশটা পাইলাম, এইটুকের ভ্যালু কত এই জায়গায় বলো তো? হ্যালো, মাইনাস -2 চলে আসছে, তাই না? তাহলে একটা -2 এক্সট্রা ওর সাথে গুণ হয়ে আসতেছে, তাহলে ওই -2টাকে সরানোর জন্য কি করা যেতে পারে? -2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাইলেই তো হবে, তাই না? হুম, তাহলে আমরা ওইটার নিচে একটা -2 দিয়ে ভাগ করে দিলাম, এবং তারপরে এটা ইন্টিগ্রেশন অফ উপরে যে অংশটা ছিল সেটাকে নিচে লিখে দিতেছি। তাহলে এটা এখন হয়ে গেল কি, সরি, টু দি পাওয়ার 4। তাহলে এটা এখন দেখতে অনেকটা এরকম, -12 ইন্টিগ্রেশন অফ, তারপরে বসাবো আমরা কি জানি, y 3 - 2x হোল রেজ টু পাওয়ার 4 d 3 - 2x হোল রেজ টু, মানে হোল তো কিছু নেই, তাহলে এখন কি আছে, এটা ওই যে y টু দি পাওয়ার 4 এর মতন নিয়ে চলে আসছি আমরা এটাকে। তাহলে এখন যদি এটারে চেঞ্জ করি বা ইন্টিগ্রেট করি তাহলে হবে হাফ, এবং এইখানে y টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হচ্ছে y টু দি পাওয়ার 5, তাহলে গুণ 3 - 2x হোল রেজ টু পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, এবং একটা প্লাস c। দেখো তো বুঝলাম নাকি? বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে ব্যাপারটা আসলে এরকম যে এইখানে ভিতরের অংশটা যদি একঘাত বিশিষ্ট হয়, স্বাভাবিক অবস্থায় ভিতরের অংশটা যদি এরকম একঘাত বিশিষ্ট হয়, তাহলে এক্স এর যেই সহগটা থাকে সেই সহগটা দিয়ে আসলে ভাগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সেই অপারেটর চেঞ্জ করে সেই সহগটা দিয়ে ভাগ করে দিলে মোটামুটি আমাদের কাজ হয়ে যায়, এর থেকে বেশি কিছু করতে হয় না। বুঝছি? এটা মাথায় ঢুকছে না ঢুকে নাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আরো একটা দেখো, এটার বি নাম্বারে সিমিলার কাইন্ড অফ একটা ম্যাথ দেওয়া আছে। সেটা ইন্টিগ্রেশন অফ cos x e raised to power sin x dx। তাহলে এখানে আমরা কাকে চেঞ্জ করব সেটা একটু দেখার বিষয়। তাহলে এখানে আছে cos x e raised to power sin x। আচ্ছা, প্রথমত বলো e raised to power sin x, এইখান থেকে কি আমি sin x টাকে বের করে নিয়ে আসতে পারবো? পারবো না, কিন্তু বাইরে যে cos x টাকে আছে এটাকে চাইলে আমরা একটু চেঞ্জ করতে পারি। আর আরেকটা কথা, সহজ হিসাব, যে এই দুইটা জিনিসের মধ্যে মেইন ফাংশন দেখে কোনটা মনে হচ্ছে, কোনটাকে দেখে মনে হচ্ছে মেইন, যে এটা গুরুত্বপূর্ণ এই জায়গায়, সুপেরিয়র কোনটাকে মনে হচ্ছে? এইখানে কিন্তু ওই যে লায়াটের সূত্র অনুযায়ী যে করব ওইটা না কিন্তু, হ্যাঁ, ওই হিসাবে সুপেরিয়র না। নর্মালি দেখে কি মনে হয় কোন অংশটা বেশি জটিল, cos x নাকি e raised to power sin x? e raised to power sin x, হ্যাঁ, এটা বেশি কঠিন মনে হচ্ছে। তাহলে এইটাই মেইন ফাংশন ধরে আমরা অপারেটরটাকে ওর মতন বানানোর চেষ্টা করব। তাহলে দেখো তো, আমি যদি এইটাকে যা আছে তাই রাখি এবং cos x টাকে যদি আমি ভিতরে ঢুকাইতে চাই, তাহলে পরিবর্তনটা কি হবে? cos x ভিতরে গেলে কি হিসেবে ভিতরে ঢুকবে? বুঝি নাই। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, আর একবার বলি, দেখো,
আমরা নর্মালি যেটা করি, মেইন যে আমাদের ফাংশনটা আছে সেটা হচ্ছে ই রেজ টু পাওয়ার সাইন এক্স। তাহলে আমরা ই রেজ টু পাওয়ার সাইন এক্স এর মতন, ই রেজ টু পাওয়ার সাইন এক্স, তাহলে এটাকে নর্মাল ফাংশনটা হওয়ার কথা ই রেজ টু পাওয়ার এক্স। তাহলে সাইন এক্সটার কে যদি আমি অপারেটর বানায় ফেলি তাহলে কিন্তু আমার জন্য ক্যালকুলেশন করা ইজি, যে আমি অপারেটর বানায় ফেলি যদি সাইন এক্স কে, এবং এইখানে যদি আমার হয়ে যায় ই টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার ওয়াই ডি ওয়াই, এরকম একটা রাশি। এইটুকু কি বুঝলাম? এরকম বানাইলাম, কিন্তু এখন এটা তো ছিল আমার ডিএক্স, এখানে আমি অন্য জিনিস নিয়ে আসছি। এইটার ভ্যালুটা আসলে কত? ডি সাইন এক্স মানে কত? ডি সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স ডিএক্স। বুঝতে পারলাম? তাহলে দেখো তো আসলে এইখানে যে কজ এক্স ডিএক্স পুরো অংশটা তো আগে থেকেই ছিল, এইটার পরিবর্তে তার মানে আমি এখানে ডি সাইন এক্স লিখতে পারি। বুঝতে পারছি কি এবার? হ্যাঁ। এবং ব্যাপারটা হয় কি, আমি যখন বললাম যে cos x কে আমরা কিভাবে ভিতরে ঢুকাইতে পারি, আসলে ইন্টিগ্রেট করে আমরা ভিতরে ঢুকাই। cos x এর ইন্টিগ্রেশন কি? sin x, তাই না? কারণ sin x এর ডিফারেন্সিয়েশন cos x, সেহেতু cos x এর ইন্টিগ্রেশন হবে sin x। তো cos x টাকে ইন্টিগ্রেট করে আমরা অপারেটরের ভিতরে ঢুকাই দিছি, সেই কারণে এখন এটা হয়ে গেছে d sin x। তাহলে আমার দেখো ফাংশনটা এখন e raised to power y dy এরকম কিছু। তাহলে এই জাতীয় ফাংশনের অ্যান্সার কি হয়? e টু দি পাওয়ার y dy, অ্যান্সার কি হয়? e টু দি পাওয়ার y প্লাস 6, তাই তো? তাহলে e টু দি পাওয়ার sin x প্লাস c। বুঝছি কি? জি ভাইয়া। আচ্ছা, পার্থক্যটা কি এই দুইটা ম্যাথের ভিতরে? পার্থক্য হইতেছে এইখানে আমাদের যে এক্সট্রা যে মাইনাস টুটা ছিল, এই এক্সট্রা যে আমার একটা মাইনাস টু চলে আসে, সেই মাইনাস টুটা আমাদের কোশ্চেনের ভিতরে দেওয়া ছিল না দেখে এটাকে আমাকে ভাগ করে দেখাইতে হয়েছে। হুম, আমাদের এই কোশ্চেনের ভিতরে এই cos x এই অংশটা দিয়ে কিন্তু আমাদের ভাগ করে দেওয়ার কথা, কারণ আমরা জানি যে d sin x কে ভাঙাইলে cos x dx আসে, তো cos x তো এক্সট্রা চলে আসলো, তাহলে cos x দিয়ে ভাগ করে দিব। কিন্তু এই cos x জিনিসটা আমার আগে থেকেই কোশ্চেনের ভিতরে দেওয়াই আছে, সেই কারণে ওটা দিয়ে আর ভাগ করতে হয় নাই আমাদের। cos x টাকে আমরা আসলে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকাই দিছি ছোট করে, তারপর আমাদের মেইন ফাংশনটা ইজি হয়ে আসছে। বুঝছি? এইটা গেল, এটা তো আমি করাইলাম এভাবে, যে না ধরে কিভাবে করতে হয়। যারা এটা ধরে করে তারা ধরে এইভাবে। ধরে কেমনে? ওইটা লেন্দি প্রসেস কেন বলি, যে ধরি তখন বলে cos x সমান z, ধরলো, তারপর বললো এটার এখন দুই পাশে ডিফারেন্সিয়েট করে, না কি জানি করে, সাইন এক্স ভুলেই তো গেলাম। সাইন sin x dx, হ্যাঁ, ও না ভুল বললাম, sin x কে z ধরা লাগবে, সরি। sin x কে z ধরে, তারপর বলে যে cos x dx ইকুয়ালস টু dz, সেই হিসাবে তারপরে অঙ্কটা লেখে। অঙ্কটা লেখার পরে cos x e টু দি পাওয়ার sin x dx করে। তারপরে বলে যে এখানে e টু দি পাওয়ার যেই sin x আছে, তাহলে এটার পরিবর্তে আমরা e টু দি পাওয়ার z বসাবো। আর এই যে দেখো এখানে cos x এবং dx গুণ হয়ে আছে, আমরা তো এইখানে cos x এবং dx এর মান বের করছি, সেটা কত? dz। তখন এইখানে ওরা লেখে যে আল্লাহকে আবার একটা dz লাগায় দেয়, তখন এটা হয় e টু দি পাওয়ার z প্লাস c। তারপরে আবার এই z এর মান বসায়, তাহলে z এর মান বসায় আবার sin x ধরে নিছিল যেটা, তারপরে হয় এইটা। তাহলে বুঝতে পারছো, অঙ্কটা চাইলে আমরা 2 লাইনে শেষ করতে পারি, অঙ্কটা চাইলে আমরা আরো 3-4 লাইন 5-6 লাইন স্টেপে বিভিন্ন স্টেপে করতে পারি। তাহলে কি মনে হইতেছে কোনটা বেশি ভালো হবে? অবশ্যই মানে এখন টিচারদের বোঝার জন্য এটা ভালো। হ্যাঁ, তুমি যদি বুঝতে পারো, তুমি যদি ব্যাপারটা ধরতে পারো, তাহলে এইটার থেকে ভালো প্রসিডিওর হয় না। তার কারণ হচ্ছে আমরা যখন অনেকগুলো স্টেপের ম্যাথ করি, হঠাৎ করে হচ্ছে এই টাইপের কোনো একটা রাশি চলে আসলে, এই টাইপের কোনো একটা ক্যালকুলেশন চলে আসলে আবার ধরতে হয়, তখন ওই ম্যাথটা এমনিতেই দেখা গেছে 1.5 পৃষ্ঠা অলরেডি গেছে গা, ওটা 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এরকম পার হইতেই থাকে। এরকম ছোট ছোট জিনিস যদি তুমি ধরে ধরে ক্যালকুলেশন করতে যাও, তার থেকে এই অংশ এই কাজটা 2 লাইনে সলভ করে ফেলানো সম্ভব। বুঝতে পারলাম? আচ্ছা ভাই, আমার না বলো বলো। সেটা হচ্ছে যে ভাই, এই যে তুমি তো বললা যে cos x কে ইন্টিগ্রেট করে হচ্ছে আমরা dx এর ভিতরে ঢুকাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা এখন হচ্ছে যখন 3 মাইনাস টোয়াইস x ছিল, তাহলে এটাকে আমি ইন্টিগ্রেট করে dx এর ভিতরে নিয়ে আসলাম না কেন? এটাকে ইন্টিগ্রেট করে আমরা এখন ওই যে বললাম যে এইখানে তো cos x টা উপস্থিত আছে, এইখানে যদি আমি তুমি এটাকেই ভিতরে ঢুকায় নিয়ে যাও, তাহলে তো এই ফাংশনের ভিতরে থাকবে না কিছু। বুঝো না? এখানে তো দুইজন আছে, দুজনের মধ্যে থেকে একজনের মানে এই কথাটা বলা হয়ে থাকে যে যার ডিফারেন্সিয়েশন উপস্থিত তাকে z ধরতে হয়।
এরকম একটা কথা আছে, হ্যাঁ? ইয়াতে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে মানে যারা ধরে করে এভাবে প্রতিস্থাপন পদ্ধতি বলে এটাকে, এই প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথডে যারা করে তারা বলে যার ডিফারেন্সিয়েশন উপস্থিত তাকে জেড ধরতে হবে। আমাদের এখানে দেখো কার ডিফারেন্সিয়েশন উপস্থিত, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন উপস্থিত নাকি সাইন এক্স এর? দুইটারই আছে, মানে এটা তো সাইন কস এর জন্য মিলে গেছে আর কি। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স ইজিলি উপস্থিত আছে, সেই কারণে কজ এক্স কে জেড ধরতে হয়। ঠিক একই কারণে, সরি কি বললাম, যা যার বলছেন ডিফারেন্স, সাইন এক্স কে মানে যাকে যার ডিফারেন্সিয়েশন তাকে হ্যাঁ জেড হ্যাঁ হ্যাঁ ধরতে হ্যাঁ, হয়। যার ডিফারেন্সিয়েশন উপস্থিত তাকে জেড ধরতে হয়, এবং জেড বানানোর পরে আসলে ওই জেডটাকে তারা অপারেটরে চেঞ্জ করে, তাই না? তাহলে আমরা অপারেটর বানানোর চেষ্টা করি আসলে যার ডিফারেন্সিয়েশন উপস্থিত আছে। তাহলে সাইন এক্স কে যদি আমি অপারেটর বানাইতে চাই, তাহলে এমনিতে তো আমি বললামই তো যে ডিরেক্ট আমরা সাইন এক্স হিসেবে তাকে বসায় দিতেই পারি, কিন্তু তারপরে দেখা যায় যে আমরা এরপরে কজ এক্স দিয়ে আমাদের ভাগ করে দেওয়ার কথা, কিন্তু ভাগ করতে গেলে দেখা যায় তো যে আসলে এখানে আগে থেকে কজ এক্স উপস্থিত আছেই, সে কারণে আমাকে আর এক্সট্রা করে ওকে ভাগ করে দেখান লাগে না। বুঝছি কি? কিন্তু এটার ক্ষেত্রে ঘটনা কি, এখানে একটাই ফাংশন আছে, একটাই ফাংশন, আমরা অপারেটরটা এক্স এর টার্মসেই আছে, হ্যাঁ? এই অংশ এইটার চেহারা আর এটার চেহারা আলাদা কিছু না, বুঝছো? এটাকে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকানোর পরে আমার আসলে কিছুই বাঁচবে না, আমার ওই শেষে মানে তুমি ওই ঘুরে ফিরে আমরা ওই একই জিনিসই পাবো। আরে কেমনে বুঝাই, দাঁড়াও, এটারে ইন্টিগ্রেট করে ঢুকাবা তো দেখো কি হয়। মানে হচ্ছে ভাইয়া যখন আমার দুইটা ফাংশন থাকবে তখন আর কি যে কোনো একটাকে ধরে আর একটা নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটাকে ধরে অন্যটার ভিতরে দেখবা যে ওই ফাংশনটা উপস্থিত আছে, মানে এই যে আমরা এই cos x এর ভিতরে ঢুকাইলে দেখা গেল কি উপকার, যে আমার এখানেও sin x এখানেও sin x, তাহলে এটা ওই যে চেহারাটা হয়ে গেল ই টু দি পাওয়ার y dy এর মতন চেহারা হয়ে গেল। বুঝছি? এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাহলে আমার ফাংশনটা আরো ইজি হবে তুলনামূলক। এরকম বেশিরভাগ ক্ষেত্রে এই প্রসেসটা হচ্ছে নর্মালি আমরা এভাবে, মানে এইটাকে এভাবে জেড ধরে ধরে না করে, সরি মানে কি বলে এটারে, মানে এটার অপারেটর চেঞ্জ না করে মানুষ যেটা করে ইন্টিগ্রেশন করে দেয়, তারপর এক্স এর শক দিয়ে ভাগ করে দেয় নর্মালি, যদি এরকম থাকে। এটা কিন্তু তাই করছে আসলে, মানে নর্মালি ইন্টিগ্রেশন করে এক্স এর শক দিয়ে ভাগ করলে ওই একই জিনিসই হয়, কিন্তু এই -2 দিয়ে আবার ভাগ করে দিলেই হয়ে গেল। কিন্তু যখন হচ্ছে মাল্টিপল ফাংশনস থাকে তখন মেইনলি সাবস্টিটিউশনের ফর্মুলাটা ইউজ হয়, কিংবা হচ্ছে এই ধরে করার ব্যাপারটা কাজে লাগে। যেমন আর একটা উদাহরণ দেখি তোমারে, ধরো তোমার কাছে আছে এক্স স্কোয়ার, আর এখানে আছে তোমার ই টু দি পাওয়ার এক্স কিউব, ঠিক আছে, ডিএক্স। এখন তুমি দেখতেছো যে আমি যদি এই এক্স কিউবটার, মানে এক্স কিউবটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স কিউব, এটা হচ্ছে আমাদের মেইন কঠিন অংশটা, এই কঠিন পার্টটাকে যদি আমি সিম্পলিফাই করতে চাই, কিংবা এর যে অপারেটর অংশটা আছে এটাকে যদি আমি এর ভিতরে ঢুকাতে চাই, তার জন্য আমার কাছে অন্য কোনো ফাংশন এর ভিতরে উপস্থিত আছে নাকি? আমরা দেখতেছি যে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই 3। এখন এইখান থেকে তো আমি যদি এটাকে ভিতরে ঢুকাই তো আমি একটা এক্সট্রা এক্স কিউব পেয়ে যাচ্ছি, হ্যাঁ? সেই কাজটাই, সেই উদ্দেশ্যটাই আমাদের এখানে নেই, আমরা আমরা কি করি এর ভিতরে এটা ঢুকাই দিই, তাহলে এটা হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স কিউব, হ্যাঁ? এটা যা ছিল তাই, আর ওই এক্স স্কোয়ারটাকে ভিতরে ইন্টিগ্রেট করে ঢুকাই দিলে হয়ে যায় ডি এক্স কিউব, আর হচ্ছে ডিভাইডেড বাই 3, ওই 3 ভিতরে থাকা বাইরে থাকা একই কথা, তখন এটা 1/3 চলে আসে। আর এটা তখন দেখতে হয় এরকম এক্স কিউব ডি এক্স কিউব। তাহলে কি হলো এটা, ওই যে ই টু দি পাওয়ার ওয়াই ডি ওয়াই এর মতন হয়ে গেল না? তাহলে 1/3 তারপর ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, শেষ। বুঝতে পারছো? যদি দুইটা ফাংশন থাকে তখন একটাকে হচ্ছে আমরা ভিতরে ঢুকানোর ট্রাই করি নর্মালি, ঠিক আছে? বুঝছি? দুইটা থাকলে এরকম, এটার ক্ষেত্রে কিন্তু একটাই আছে, এটাতে একটাই থাকার কারণে যে জিনিসটা আছে সেটাকে অপারেটর হিসেবে ঢুকায়। আমরা দেখছি যে এখানে কোনো, মানে এগুলার ক্ষেত্রে হয় কি, এগুলা একঘাত রাশি, তো তুমি একঘাত রাশিকে যদি ভিতরে ঢুকাও না, তাহলে ওখান থেকে খালি একটা ইয়াই বের হয়, কি বলে, একটা যে সহগ 1 2 3 4 এগুলো বাইর হয়। কিন্তু এগুলার জন্য তুমি এই যে সাইন এক্স কে ভিতরে ঢুকাইলে কিন্তু তোমার 1 2 3 4 না, এখানে কিন্তু কজ এক্স দিয়ে ভাগ করে দেওয়ার কথা। এটাই হচ্ছে কমপ্লিকেশন। মেইনলি ট্রাই করবো হচ্ছে আমরা যদি দুইটা আলাদা আলাদা ফাংশন থাকে, আলাদা আলাদা দুইটা রাশি, তখন হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মেইনলি কাজে লাগে। বুঝছি? আর আপাতত হচ্ছে ব্যাপারটা কি, এটা প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে হঠাৎ করে নতুন করে শিখলে একটু মানে এলোমেলো লাগবে, এটা স্বাভাবিক, কারণ এই জিনিস আমি 2 বছর পরীক্ষা নিরীক্ষা করিয়া তারপরে হচ্ছে এই জিনিসটা আমি আয়ত্ত করছি যে 2 স্টেপে ম্যাথটা কিভাবে করা যায়, হ্যাঁ? তো এটা তুমি হঠাৎ করে যে শিখে ফেলবে এটার ভাবারও কোনো কারণ নাই। এটা আসবে, এটা দেখবা, এটা চেহারা দেখে নিজে কয়েকবার প্র্যাকটিস করবা, তারপরে এই জিনিসটা ক্লিয়ার হবে কাজ করে কিভাবে। বুঝতে পারলাম? আচ্ছা ভাই, এই যে যেটা ছিল যে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এখানে যদি আমি ভাই ডিএক্স এর ভিতরে এক্স কিউব নিতাম তাহলে কি হইতো? এই যে নিশ্চিত, কার ভিতর? এটা এটা কথা বলতেছে না? মানে জি ভাইয়া।
হ্যাঁ, এক্স কিউবই তো নিছি। তাহলে 3x স্কয়ার ওয়ার ওই যে ইন্টিগ্রেট করে ঢুকাইছি না। হুম। অথবা এটাকে অন্য আরেকভাবে চিন্তা করা যায়, যদি তুমি ইন্টিগ্রেট করে ঢুকানোটা চিন্তা ভাবে না করে আরেকটা ভাবে বলা যায়, এই একই কথা আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে আমার যে মেইন যে ফাংশনটা, এখানে মেইন ফাংশনটা বা সুপিরিয়র ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিউব, সরি হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স কিউব। এই এক্স কিউবটাকে আমি প্রথমে ভিতরে ঢুকাবো, ভালো কথা, তাহলে ঢুকান ভাই, ই টু দি পাওয়ার এক্স কিউব ডি এক্স কিউব ঢুকাই দিলাম। কিন্তু এখন আমরা দেখব যে এই যে ডি এক্স কিউব আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায় বলো তো? 3x স্কয়ার। তাহলে এখান থেকে 3x স্কোয়ার dx এটা আসার কথা। তাহলে দেখো আমার ফাংশনটা কিন্তু আগের মতোই চলে আসছে, এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এই যে ই টু দি পাওয়ার এক্স কিউব, এখানেও এই যে ই টু দি পাওয়ার এক্স কিউব নেমে আসবে নিচে। কিন্তু এই যে একটা এক্সট্রা 3 আসলো, এই 3টারে কি করবা? এই এক্সট্রা 3টাকে সরানোর জন্য আমরা আবার 3 দিয়ে ভাগ করে দেই। হ্যাঁ, তখন হচ্ছে কোশ্চেনের সামনে তখন একটা এই যে 1/3 লিখতে হয়। বুঝতে পারলা? ওই 1/3টাকেই দেখো আমি এখানে লিখছি, কিভাবে বুঝাইছি, যে তুমি এক্স কিউব এক্স স্কোয়ারটাকে ডিরেক্ট ভিতরে ইন্টিগ্রেট করে দাও, ইন্টিগ্রেট করে যা থাকে ওই যে 3 পরে ওইটারে বাইর করো, সমস্যা নেই। বোঝা গেছে? শুধু অপারেটর চেঞ্জ করে করতে পারবো, তারপরে যোগ বিয়োগের মাধ্যমে দেখা যাবে একটা 3 এক্সট্রা আইছে, সেই 3টারে ভাগ করে দিব, অথবা ডিরেক্ট এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকাবো, একটা 3 এক্সট্রা থাকবে, ওই 3টাকে বাইর করে রাখবো, 1/3টাকে বাইর করে রাখবো। বুঝতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ভালো কথা। আমরা দেখি পরে পরে আর কি ম্যাথ আছে। হ্যাঁ, এটা তো করলাম। উদাহরণ 2 কই লেখা? উদাহরণ 2, আচ্ছা উদাহরণ 2 নেই এখানে, অন্য আর একটা। হ্যাঁ, এখানে আমরা কিছু প্রমাণ করব এবার বসে বসে, ছোট ছোট প্রমাণ না, এটা এক সূত্র হিসেবে মনে রাখতে হয়। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x। আমরা ইন্টিগ্রেশন অফ sin x জানি, কি হয় বলো তো? ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos x, ইন্টিগ্রেশন অফ cos x sin x। তারপরে আর কেটা আছে? আর কেউ কিন্তু নাই ঠিক মতো, আর কেউ আছে? এই তো এই দুইটাই আছে। কিন্তু ইন্টিগ্রেশন অফ tan x এটা জানি না। ডিফারেন্সিয়েশন অফ tan x আছে sec স্কয়ার x, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি, কিন্তু হুদা tan x থাকলে কি করব এটা তো জানি না, তাই না? আচ্ছা, তাহলে এগুলাকে সূত্রের মতন মুখস্থ রাখবো, এটার অ্যান্সারটাকে, এগুলার রেজাল্টগুলোকে সূত্রের মতন মনে রাখতে হবে। দেখি কিরকম হয়। ইন্টিগ্রেশন অফ tan x, tan x টাকে আমরা একটু ভেঙে লিখতেছি, ভেঙে লিখলে পাওয়া যায় sin x ডিভাইডেড বাই cos x dx। আচ্ছা, আমাদের উদ্দেশ্য থাকে যার ডিফারেন্সিয়েশন উপস্থিত তাকে z ধরা, এই টাইপের ব্যাপার, কিংবা যার ডিফারেন্সিয়েশন উপস্থিত তাকে অপারেটর বানায় ফেলানো, এটা হচ্ছে আমাদের কাহিনী। যার ডিফারেন্সিয়েশন উপস্থিত তাকে অপারেটর বানাবো। এবং আমি দেখাইছিলাম যে আমি যদি ইন্টিগ্রেট করে কোনো একটা জিনিসকে ভিতরে ঢুকাইতে যাই, তাহলে সেটা শুধুমাত্র লব থেকে নেওয়া যায়, হর থেকে কখনো নেওয়া যায় না। হর থেকে নেওয়া যায় যদি সেটাকে তুমি ধরো একটা ফাংশন আছে এরকম x-1 এরকম কিছু, তখন তুমি নিতে চাচ্ছ যে x 1/x কে তুমি হচ্ছে ভিতরে ঢুকাবা, 1/x কে ভিতরে ঢুকা দিবা। 1/x কে ইন্টিগ্রেট করলে ln x হয়, তুমি জানো। কিন্তু 1/x এটা কিন্তু কোনো হর না, যখন তুমি পুরো জিনিসটাকে নিতেছো এটা কিন্তু লব হিসেবেই কাজ করতেছে। যদিও এক্সটা নিচে আছে, কিন্তু 1/x কিন্তু পুরাটুক লব হিসেবেই কাজ করে। আচ্ছা, ঠিক একইভাবে এইখানে কিন্তু আমরা সাইন বাই কস এর ক্ষেত্রে শুধুমাত্র সাইনকে নিতে পারবো, কসকে ভিতরে ঢুকানোর কোনো চান্সই নেই। তাহলে সাইনের ইন্টিগ্রেশন কি হয় বলো? minus cos মাইনাস cos x। মাইনাস কজ এক্স হয়। তাহলে আমরা লিখলাম এর এখানে কজ এক্স থাকলো, উপরে 1 এর 1 থাকলো, আর ডি এর ভিতরে মাইনাস কজ এক্স। তাহলে এই যে -1 একটা এক্সট্রা আসছে, মাইনাসটারে বাইর করে দিই। মাইনাসটারে যদি বের করে দেই আমরা লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/cos x ডি cos x। তাহলে বুদ্ধি করে বলো তো এটা কি হবে? ভাই ln cos x। ln cos x, সামনে একটা মাইনাস আছে আবার, ln cos x। ln এর সামনে যে সহগ থাকে সেই সহগটাকে আমরা কি বলি? মানে ওই ইয়ার ভিতরে ঢুকলে, ln এর ভিতরে ঢুকলে সেটা কি পাওয়ার হিসেবে বসে যায়, তাই না? তাহলে সহগ জি এখানে ভাইয়া। আছে কত? -1। -1 যদি cos এর পাওয়ার হয় তাহলে ভিতরে কি থাকে? ln sec x ln sec x হয়ে যায়। ln কইও না, ln কত পারলে ভালো হয়, মানে বলতে পারো, সমস্যা নেই। তো ln sec x, ন্যাচারাল লগারিদম অফ sec x প্লাস c, এটাকে সূত্রের মতন মুখস্থ রাখতে হবে।
আচ্ছা, এটা আমরা বুঝলাম, ভালো কথা, এটা শেষ। এরপরে tan x গেল। tan x এর পরে আরো একটা দেখবো, সেটা হচ্ছে cot x, অনুরূপ, একদম অনুরূপ ভাবে cot x। cot x এর জন্য এবার আসতেছে আমাদের cos x ডিভাইডেড বাই sin x, cos x ডিভাইডেড বাই sin x dx। তাহলে এটার ক্ষেত্রে ওই একই জিনিস, আমরা যদি কি বলে ইন্টিগ্রেট করে ভিতরে ঢুকাইতে চাই অপারেটরকে ইজিয়ার করার জন্য ঘটনাটাকে, তাহলে cos x কে ভিতরে ঢুকাইতে হবে। cos x ভিতরে ঢুকলে অপারেটরটা কি হবে তখন বলো তো? অপারেটর চেঞ্জ হয়ে কি sin x হয়ে যাবে? sin x হয়ে যাবে। মাইনাস sin x হবে না হুদা sin x? শুধু সাইন এক্স। শুধু sin x। তাহলে এটা হয়ে গেল d sin x। তাহলে এটার আবার কি ওই একই রকম, তাহলে ln sin x প্লাস c। শেষ। এই সূত্রটাও মনে রাখতে হবে ভালোভাবে। আচ্ছা, অনুরূপ ভাবে তারপরে আরেকটা দেখবো আমরা sec x এর জন্য। sec x এবং cos x এর দুইটা আছে, তার মধ্যে যেটা ইজিয়ার সেটা দেখবো, sec x। ওকে, ইজিয়ারটা জানি কোনটা। ও হ্যাঁ, এটা হচ্ছে মুখস্থ করার লাগবে আর কি, আর কিছু করার নাই আসলে sec x এর জন্য। ইন্টিগ্রেশন অফ sec x প্লাস tan x দিয়ে উপরে নিচে আমরা ভাগ করি, সরি গুণ করি। তাহলে sec x গুণ করব sec x প্লাস tan x, sec x প্লাস tan x, নিচে আসবে একই রকম ভাবে sec x প্লাস tan x dx। তাহলে উপরে আসলো কত? sec স্কয়ার x। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন তো আমরা জানি, ভালো কথা। তারপরে এখান থেকে আসে sec x tan x, এটারও ইন্টিগ্রেশন আমরা জানি। sec x tan x, নিচে sec x tan x অমনি থেকে যায়। এবার দেখো তো কি করা যায়। এবার কি বুদ্ধি করা যায় বলো তো? sec x plus tan x রে এটা দেখো যে এইখানে আমাদের, আমরা কি এতক্ষণ ধরে লব থেকে ভিতরে ঢুকাইতেছিলাম তাই না? আচ্ছা, এই যদি পুরো লবটাকে ভিতরে ঢুকাই দেই, তাহলে এই পুরো অংশটা যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি আসে? tan x আর টেন এক্স। tan x। তাহলে d এর ভিতরে ঢুকলো tan x, আর sec x tan x এর sec x শুধু sec x, sec x। তাহলে এটা হয়ে গেল আমাদের অপারেটর, আর এখানে একটা 1, এবার নিচে হচ্ছে এটা। তাহলে কাহিনী বুঝতে পারলা কি হইলো এইমাত্র? তাহলে এইবারও এটা কি হয়ে গেল? ln sec x প্লাস tan x প্লাস c। বুঝতে পারলাম? কিন্তু ভাই এখানে যে sec x প্লাস টেন এক্স দ্বারা যেন গুণ করলাম উপরে নিচে, এটা বুঝতে কিভাবে? তো উপরে নিচে গুণ করলে তো ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এটা তো মুখস্থ, আর এটা করার জন্য এটা করা হয়েছে আর কি, সলভ করার লিগা। বুঝছি। আচ্ছা, এরপরে এটা তো গেল এই কাহিনী। sec x এর সাথে আর একটা কি জানি আছে, cosec x। cosec x, হ্যাঁ। তাহলে এবার cosec x এরটা করি, ইন্টিগ্রেশন অফ cosec x। cosec x এর জন্য ওই একই ফর্মুলা আমরা ইউজ করব, ওই যে কি জানি cosec মাইনাস cot দিয়ে গুণ করে দিব উপরে নিচে, ইন্টিগ্রেশন অফ cosec x মাইনাস cot x dx। তাহলে উপরে আসবে কি cosec স্কয়ার x মাইনাস cosec cot x, নিচে cosec x মাইনাস cot x। এটারও কি উপরে ডিফারেন্সিয়েশন নিচে উপস্থিত? হ্যাঁ। এখন না একটু আমাদেরকে আরো একটা ফর্মুলার দিকে হেল্প মানে একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা বারবার দেখতেছি যে লবের অংশটা ডিরেক্ট ভিতরে ঢুকে যে আমাদের হচ্ছে নিচের অংশটা সমান বানায় ফেলতেছে, তাই না? অথবা আমরা এটা বলতে পারি যে
হরের ডিফারেন্সিয়েশন লবে উপস্থিত, তাই তো? হরের ডিফারেন্সিয়েশন লবে উপস্থিত বলা যায়, এখানেও কিন্তু তাই। এই যে হর আমাদের এখানে sec x tan x, এটার ডিফারেন্সিয়েশন কিন্তু লবে উপস্থিত। একইভাবে sin x এর ডিফারেন্সিয়েশন cos x লবে উপস্থিত, cos x এর ডিফারেন্সিয়েশন sin x লবে উপস্থিত। ওই যে মাইনাস আছে একটা, মাইনাসটা সমস্যা নাই, কিন্তু ফাংশনটা যে উপরে আছে এটা তো বুঝে গেছি, তাই না? বুঝছি? তার মানে জি ডিফারেন্সিয়েটেড ভাইয়া। ফর্মটা লবে থাকে। তাহলে ফাংশন যদি হয় তোমার এরকম, যে মেইন একটা ফাংশন দেওয়া আছে নিচে, এটাকে বললাম আমরা এফ অফ এক্স। এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভকে কিভাবে প্রকাশ করে? বা এফ প্রাইম এক্স। এফ প্রাইম দিয়ে প্রাইম এফ প্রাইম দিয়ে প্রকাশ করে, ডিএক্স। তাহলে এটা সমান আসলে কত আসবে আমাদের? এলএন এফ অফ এক্স। এতক্ষণ কিন্তু আমরা এটাই দেখতেছি বারবার হইতে, এলএন এফ অফ এক্স। এইটা একটা সূত্র হিসেবে ইউজ করতে পারো চাইলে, প্লাস সি। তাহলে এই জিনিসই তো আমরা এতক্ষণ ধরে পাইলাম। তাহলে এই উপরে এই এটারও তো উপরেরটার, সরি নিচের কি হরের ডিফারেন্সিয়েশন লবে উপস্থিত, কারণ হচ্ছে cos x এর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cosec cot x, আর মাইনাস কটের, কটের তো এমনিতে cos x স্কয়ার, মাইনাস কটের জন্য মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেছে, তাই অংশটা ধনাত্মক আছে, ঠিক আছে। তাহলে নিচের ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে ডিরেক্ট আমরা এটারে লিখতে পারি ln cosec x মাইনাস cot x প্লাস সি। মনে থাকবে? বোঝো নাই মনে হয়। জি ভাইয়া। বুঝছি। এই sec x এবং sec নাকি, হ্যাঁ sec আর cosec এর হচ্ছে আরো দুইটা ফর্মুলা আছে। ওই দুইটা ফর্মুলা শিখলে শিখলো, না শিখলে নাই, কোনো সমস্যা নেই। এই দুটো জানলেই হবে আপাতত। আচ্ছা, লেখা হয়েছে? লেখো নাকি আদৌ জানি না, লেখা হয়েছে কি? তাহলে পরের দুইটা ম্যাথ দেখি আমরা এখন, এই বুদ্ধি কাজে লাগায়। হুম, তারপরে আরো কঠিনের দিকে যাওয়া লাগবে। ছোট ছোট দুইটা ম্যাথ করব। এই যে এখানে আচ্ছা ভালো জায়গায় লিখছি ফর্মুলাটা, দেখো। এটা হচ্ছে উদাহরণ 2, 2-এর 1, 2-এর এ। এখানে বলছে 1 প্লাস cos x, আর নিচে আছে x প্লাস sin x dx। তাহলে বলো তো, দেখো তো নিচেরটা ডিফারেন্সিয়েশন কি উপরে আছে না নাই? উপরে x এর ডিফারেন্সিয়েশন 1, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তো ডিরেক্ট দেওয়া আছে। কিন্তু একটু ভদ্রতা করে আর কি লিখতে হয়, তো ভদ্রতা করার জন্য আমরা কি লিখবো? উপরে একটা 1 লিখে নিচে x প্লাস sin x লিখে রাখবা, আর d এর ভিতরে ওই অংশটা লিখে রাখবা, d sin x। এমনি ডিরেক্ট একটা লাইন না লিখলে খুবই খারাপ দেখা যায় আর কি, ভদ্রতা হয় অভদ্রতা। তাহলে এইভাবে লিখে রাখলাম, আমাদের অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হওয়ারই কথা, না হওয়ার কোনো কারণ নেই। আর একটা দেখি এবার, এখানে আছে ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই ln cos x। এগুলো সবগুলো অঙ্ক এমন ভাবেই তোমারে দিবে যাতে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকে, হ্যাঁ। তাহলে দেখো এখন কি মনে হইতেছে দেখে আদৌ যে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে? দেখে মনে হবে নাই, দেখি তো আছে নাকি আদৌ। তাহলে ln x এর ডিফারেন্স, ln cos x এর ডিফারেন্সিয়েশনের চেইন রুল দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে প্রথমত 1 বাই cos x, তারপর cos x এর আবার ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, নাকি মাইনাস sin x না, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, হ্যাঁ মাইনাস sin x। তাহলে এখান থেকে আসলে আসে কত? মাইনাস tan x আসে না? বোঝো নাই মনে হয়। জি ভাইয়া। তাহলে মাইনাস tan x, তাহলে কি ডিফারেন্সিয়েশন উপরে আছে না নাই? উপরে উপস্থিত ডিফারেন্সিয়েশন। তাহলে সামনে একটা ভদ্রতা করে মাইনাস দিয়ে এখানে একটা মাইনাস tan x লিখবো, নিচে লিখবো হচ্ছে ln cos x, এখানে একটা dx বসাই দিলাম। তাহলে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে উপস্থিত, ভদ্রতা করে ডিরেক্ট লিখে দাও ln cos x প্লাস c। ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এখানে লগ যখন লিখবো কিংবা ln যখন লিখবো, কখনো এইভাবে লিখবো না কিংবা এইভাবে লিখবো না, ঠিক আছে? এই যে নিচের দুইটা প্রসেস বাদ। কেন বাদ? এল সবসময় এভাবে ঘুরায় লিখতে হবে, হ্যাঁ এল এর মাথাটা এমনি ঘুরায় ঘুরায় লিখতে হবে, নাইলে হবে না। মনে থাকবে? কারণ তোমরা যখন ইয়াতে
কম্পিউটারে কিংবা অন্য কোথাও দেখো, কম্পিউটারে কিন্তু ক্যাপিটাল আই যখন লেখে বেশিরভাগ ফন্টের স্টাইলে ক্যাপিটাল আই একটা টান দিয়ে লেখে শুধুমাত্র। হ্যাঁ, এটা কিন্তু এমনি এমনি লেখে না কোথাও। তো তুমি যখন এই লগ লিখতেছো সেটা কিন্তু 10G বোঝা যায় অথবা হচ্ছে IOG এরকম মনে হয়। তো সবসময় ওই এলটাকে একটু ঘুরায় এমন করে লিখবা, মনে থাকবে এমনি লিখতে হবে, ঠিক আছে? যদি এটার হ্যাবিটটা না থাকে আর কি, তা হ্যাবিট করতে হবে, এটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে এই দুইটা অঙ্ক আমরা পারছি। এবার হচ্ছে হ্যাঁ, এই দুইটা অঙ্ক পারে গেছি। এখন একটু কঠিনের দিকে আমাদের যাইতে হবে। ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন সম্পর্কে আইডিয়া আছে না নাই? সবার আছে? মানে ইনভার্স ত্রিকোণমিতির সূত্রগুলো একটু আমরা লিখে নিই। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনটা জানলেই হবে। ইন্টিগ্রেশন তো না, ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলো? কিরে কস্তা, ইনভার্স পারো? বুঝি নেই। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x √1 - x স্কয়ার নেক্সট। এক্স নাই, ওটা তো সেক। এটা হচ্ছে সাইনের জন্য 1 - x স্কয়ার। এটা মুখস্থ থাকা লাগবে রে ভাই, না বিপদে ফেলাই দিব তোমারে। আর একটা আছে tan ইনভার্স x, এই দুইটা জানলেই হবে আপাতত। সেকেন্ডটা লাগবে, সেকেন্ডটা পরে দেখতেছি। আপাতত tan আর সাইনেরটা খুবই এসেনশিয়াল, মারাত্মক গুরুত্বপূর্ণ এই দুইটা, ঠিক আছে? এই দুইটা মারাত্মক গুরুত্বপূর্ণ। ফরম্যাটটা বুঝতে হবে। বইয়ের মধ্যে দেওয়া আছে যে এইভাবে লেখা থাকলে সাইন ধরতে হবে, এমনি লেখা থাকলে কস ধরতে হবে, এরকম না। হ্যাঁ, আমরা কেন এইখানে মানে কোন ফরম্যাটে থাকলে কি লিখতে হবে ওইটার ওই আইডিয়াটা কেন আনতেছি এটাও বলবো। দেখি, প্রমাণ করতে হবে কিছু সূত্র। এখন প্রথম সূত্র হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ফর্মের জন্য, এগুলা আদর্শ যোগজ। এই ফর্মগুলো যদি মনে রাখো, তোমার অঙ্ক আধা, এক পৃষ্ঠার অঙ্ক আধা পৃষ্ঠাও হবে না। হ্যাঁ, এরকম কিছু সূত্র আর কি। যদি মনে রাখতে পারো তাহলে ভালো হবে, যদি মনে রাখতে না পারো তাহলে মনে না রাখলে কি সমস্যা হয় কিংবা হচ্ছে মনে রাখা জরুরি কেন, সেই অঙ্কগুলো আমরা এখন দেখব। যদি এরকম ফরম্যাটে থাকে একটা ডিফারেন্সিয়েশন সরি ইন্টিগ্রেশন, যেখানে এখানে এই এটা নির্দেশ করতেছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা অথবা অমূলত সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা আর কি, রিয়েল নাম্বার আর কি। এ কোনো ভ্যারিয়েবল না, এ হচ্ছে রিয়েল নাম্বার, এখানে একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে এক্স। তাহলে এইটার ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে 1/a tan ইনভার্স অফ x ডিভাইডেড বাই a প্লাস c, ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো দেখতে সহজ মনে হইতেছে যে এটা তো আহামরি কিছু না, কি আর হবে এমন। এটা আসে কিভাবে এটা একটু আমাদের দেখতে হবে। খালি একটু দেখো তো এইটার চেহারাটা দেখো। যদি tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন নিশ্চয়ই tan ইনভার্স অফ x। এখানেও দেখো এই ফাংশনটা এবং এই ফাংশনটার চেহারা কিন্তু একই রকম, তাই না? একই রকম না? তাহলে এদের চেহারা একই রকম হওয়ার কারণে আমরা দেখতে পাইতেছি এদের রেজাল্টগুলো একই রকম। tan ইনভার্স অফ x, tan ইনভার্স অফ x/a, একটা সহগ দিয়ে ভাগ হয়ে রয়েছে, এখানে আবার একটা 1/a আসছে। এইগুলা কিভাবে আসে সেগুলোই হচ্ছে আমাদের একটু দেখতে হবে। এটা শুধুমাত্র কেবল এক নাম্বারটা করতেছি, এই আদর্শ ফরম্যাটের এক নাম্বার ফরম্যাট করতেছি এখন আমরা। প্রথমত আমাদের যে কাজটা করা লাগবে, এখান থেকে আমরা ওই স্ট্যান্ডার্ড ফর্মের মতো নিয়ে যাবো এটাতে। tan ইনভার্স অফ x এর এই যে এখানে কি ছিল, এখানে কি ছিল, এক এক, এগুলো এরকম ছিল না, এক ছিল, এখানে এক্স ছিল, তাহলে ওইভাবে এটা নিয়ে যায়। তাহলে একটা কাজ করো, ধরো নিচের অংশটা ধরো দেওয়া আছে তোমার কোশ্চেনে। হ্যাঁ, তাহলে পরের লাইনে আমরা হর থেকে a স্কোয়ার কি কমন নিতে পারি না? যদি হর থেকে a স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে দেখো তো নিচে কি অবশিষ্ট থাকে বলো তো। 1 + x 1 প্লাস কি বলি এক্স 1 স্কোয়ার, + x/a হ্যাঁ এক্স বাই এ হোল স্কোয়ার অথবা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বলতে পারি, অথবা ডিরেক্ট এক্স বাই এ হোল স্কোয়ার। এটা লেখার বয়স আমাদের হয়ে গেছে, একটু আমরা বুঝি এখন। আচ্ছা, ভালো কথা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা আর এটা দেখতে একই রকম হয়ে গেছে। এখন tan ইনভার্স অফ এক্স এর মতোই এটার ইন্টিগ্রেশনটা চলে আসছে। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1/1 প্লাস এক্স বাই এ হোল স্কোয়ার আসছে। এখন যদি এটা dx থাকতো তাইলে ওর ইন্টিগ্রেশন আমরা ডিরেক্ট এটা বলতাম, দ্বারা কল হয়েছে এটা কেডা, সোহাগ ভাই। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাইতেছি যে এইটা যদি আমার dx থাকতো নর্মালি, তাহলে x এর ফাংশন হিসেবে আমরা ডিরেক্ট বসাই দিতে পারতাম, কিন্তু এখানে আছে x বাই a। তাহলে এই অপারেটরটার তো চেহারা ঠিক নাই, তাহলে এই অপারেটরটারে ঠিক করতে হবে।
এই অপারেটর ঠিক করার জন্য এইখানে কিছুই না, জাস্ট এক্স বাই এ লিখবো, পরের লাইনে এক্স বাই এ লিখবো। তাহলে বলো ওর ডিফারেন্সিয়েশনের অংশে এক্সটা কি অংশটা আসতেছে? একটা 1/a এক্সট্রা চলে আসছে না? বুঝিনি। আমি যদি এর অপারেটর চেঞ্জ করে এক্স বাই এ বানায় ফেলি, তাহলে এইটার মান dx হলে তো ওর মান কত হয়? 1 হয়, তাই না? এইটার মান 1 আছে। এখন আমি লিখছি dx বাই এ, তাহলে ওর ডিফারেন্সিয়েশনের মান কত? একটা 1/a, তাই না? তাহলে এই যে 1/a, একটা a নিচে এক্সট্রা ভাগ হয়ে আসতেছে, এই এটাকে সরানোর জন্য আমরা একটা এক্সট্রা a গুণ করে দিব। বুঝি নাই মনে হয়। বুঝছো? বুঝছি। বুঝছি বুঝছি। রকিব না ভাই, সামিন আবার রাই। বললো। আচ্ছা, আমাদের এখন অপারেটরটা আমরা এমন ভাবে চেঞ্জ করব যাতে এটা দেখতে এইরকমই হয়ে যায়, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটার উপরে যদি একটা ডিএক্স থাকতো, তাহলে এর অপারেটরও হচ্ছে এক্স, ফাংশনটাও হচ্ছে এক্স এর জন্য। এখন দেখা যাইতেছে আমরা ওইভাবে নিয়ে আসছি কাছাকাছি, কিন্তু এখানে এক্স আছে, কিন্তু নিচে আছে আমার এক্স বাই এ। তাহলে আমার অপারেটরটাকে আমার এক্স বাই এ বানাইতে হবে। অপারেটরটা চেঞ্জ করে এক্স বাই এ যদি বানাই, তাহলে আপাতত ওই যে সেই পুরান নিয়ম আমাদের, ডিএক্স এর পরিবর্তে ডিএক্স বাই এ লিখবো। ডি এক্স বাই এ লিখলাম। dx এর মান ছিল 1, এইটুকের মান কত ছিল? 1। এইটার মান কত? 1/a। 1/a। তাহলে একটা এক্সট্রা a নিচে ভাগ হয়ে আসছে, তাই না? এই এক্সট্রা এটাকে সরানোর জন্য কি করব আমরা? এই দ্বারা গুণ করব। a দ্বারা গুণ করে দিব। একটা এক্সট্রা a ভাগ হয়ে আছে, ওই a দিয়ে একটা গুণ করে দিলাম। তারপর অপারেটরগুলো আবার আগের মতন হয়ে গেল। তাহলে আমাদের মেইন ফাংশনটা এবং মেইন ফাংশন যেটা সাপেক্ষে আছে, এক্স বাই এর সাপেক্ষে আছে, আমার অপারেটরও আছে এক্স বাই এর সাপেক্ষে। তাহলে এইটার চেহারা আর এইটার চেহারা এখন মিলে গেছে না একদম? তাহলে আমরা এখন ডিরেক্ট লিখতে পারি এই যে a বাই এ স্কোয়ার, এটার জন্য 1/a ইন্টিগ্রেশন অফ, এই যে কি আছে এবার, dx, সরি এটাকে বলতে পারবো dy ডিভাইডেড বাই 1 প্লাস y স্কোয়ার। তাহলে ওই রকম tan ইনভার্স অফ y। তাহলে এখানে y হিসাবে আছে কি x বাই a প্লাস c। বোঝো নাই? বুঝছি ভাই। বুঝছি ভাইয়া। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র ছিল। এখন যদি এখানে 2 থাকে, 4 থাকে, 5 থাকে, যদি এখানে মানে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাও থাকে, ধরো আছে 36, 36 তো বর্গ সংখ্যাই, ধরো আছে 30, হ্যাঁ, ধরো আছে 30 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কি লিখবে এই জায়গায়? এখানে আসবে √30, এখানে আসবে √30, তাই তো? বুঝছি? মনে থাকবে? জি ভাইয়া। এটা তুলনামূলক সহজ, এটার জন্য হচ্ছে তুমি যদি ওই ডিরেক্ট সূত্র ব্যবহার করো তাইলেও যা, ডিরেক্ট সূত্র ব্যবহার না করলেও তাই, আহামরি কোনো পার্থক্য হয় না। পার্থক্য হয় পরের গুলার জন্য, পরের গুলো এত সহজে করা যায় না আর কি। ও আচ্ছা, ভালো কথা, তো আংশিক ভগ্নাংশের সূত্র দেখাইতে হবে এখন আবার। এই যে দেখো, এই 10.2 এর মধ্যে এই কেতাবুদ্দিন স্যার বই কোটি কোটি অঙ্ক ঢুকাই দিয়ে দিছে। আগে সূত্রটা আমরা লিখি। এটা কি দেখতে আমার সাইন ইনভার্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশনের মতন হয়েছে? ধারে কাছে কোনো চেহারা? নাকি কসের ধারে কাছে কোনো চেহারা হয়েছে? সরি, টেনেরও তো হয়নি, সাইনেরও হয়নি, কোনোটারই ইনভার্সের ডিফারেন্সিয়েশনের মতন চেহারা এটা না, তাই না? কারণ এখানে মাইনাস আছে। প্লাস থাকলে টেনের মতন হয়ে যেত, যদি রুট থাকতো তাহলে সাইনের মতন হয়ে যেত, কিন্তু কোনোটাই নাই আর কি। তাহলে এটা একটু ডিফারেন্ট কেস। ডিফারেন্ট কেসকে একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করতে হবে আমগো। এটার উত্তরটা আগে লেখা দেই, টোয়াইস এ ln a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। বুঝতে পারলাম? এটা হচ্ছে সূত্র। এটা কেমনে আসে এখন এটা আমাদের দেখতে হবে। খিদে লাগে গেছে তোমাকে এটা পড়াইতে পারবো। আচ্ছা, তার আগে হচ্ছে আমাদের একটু কি জানি নাম, আংশিক ভগ্নাংশের চেহারা একটু শিখে আসতে হবে। আংশিক ভগ্নাংশ আমরা কেমনে সলভ করতাম। ও আচ্ছা, এই সূত্রটা তো জানো না তোমরা। আচ্ছা, নিচের অংশটা দেখি আগে, শুধুমাত্র ফাংশনটাকে নিয়ে আংশিক ভগ্নাংশে পরিণত করব। হ্যাঁ, তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার আংশিক ভগ্নাংশে পরিণত করতে চাই, তাহলে নিচে কি করতে হয়? উৎপাদকে বিশ্লেষণ করি না আমরা ছোটবেলায়, a প্লাস এক্স a মাইনাস এক্স, মনে আছে না? খেয়াল আইছো? ভুলে গেছো? মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। মনে থাকেও লাভ নাই, কারণ হচ্ছে আমরা এখন থাম্ব রুল নামে একটা জিনিস শিখবো, যেটা সম্পর্কে হয়তো আগে শোনো নাই।
খুব কেয়ারফুলি দেখো এটা, হ্যাঁ, এটা আমাদের পরবর্তীতে আবারও দেখানো হবে, কিন্তু আপাতত খুবই জরুরি এটা। সেটা হচ্ছে যে আমাদের থাম্ব রুল বলে হচ্ছে, থাম্ব রুল বলতে আর কি, থাম্ব রুল মানে হচ্ছে এমনিতে শর্টকাট পদ্ধতি, এটাকেই থাম্ব রুল বলে। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে থাম্ব রুল হচ্ছে যে তোমার নিচে যে হরগুলো আছে সেগুলোকে তুমি স্বাভাবিকভাবে যা আছে তাই অমনেই রাখো, কোনো সমস্যা নেই। তুমি পরের লাইনটা লেখো, প্রথম ভগ্নাংশটা তুমি লিখতে চাও, সব কিছু যা আছে সেই স্ট্রাকচারটা সেম রাখো, স্ট্রাকচার সেম রাখছি, ঠিক আছে। এর মধ্যে যে কোনো একটা ব্র্যাকেট নাও আর কি, যে কোনো একটা ব্র্যাকেটের ভিতরে এক্স যা আছে ঠিক সেভাবে রাখলাম, এইভাবে রাখবো, যে এক্স যেমনে আছে অমনে রেখে দিছি। আচ্ছা, এখন বলো তো এইখানে এক্স এর মান কত বসাইলে এই ব্র্যাকেটের ভিতরের অংশটার মান শূন্য হবে, এইটুকের মান শূন্য হবে, এক্স এর মান কত বসাইলে? মাইনাসে মাইনাসে, সবাই বুঝছি এটা, মাইনাসে বসালে এইটুকু অংশ শূন্য হয়ে যাবে। তাহলে যেই ব্র্যাকেটের ভিতরে এক্স এর মানের আমরা এমন একটা মান পাইছি যেটার কারণে পুরো অংশটার মান শূন্য হয়ে যাবে, এক্স এর সেই মানটা বাকি যত জায়গায় এক্স আছে সেই সব জায়গায় বসাই দিতে হবে। তাহলে এখানে বসার কথা এখন এ মাইনাস এক্স, তাহলে এখানে এখন কি বসাবো বলো তো? এ মাইনাস এক্স, 2a 2a, ডিরেক্ট 2a না বলে একটু ভদ্রতা করে বলতা সবার বোঝার জন্য। তাহলে এ মাইনাস মাইনাস এ, কি করলাম আমি আবারও বলি, এইটুকু অংশের যেই ভ্যালুর জন্য এক্স এর যেই মানের জন্য এইটুকু অংশ 0 হয়, এক্স এর সেই মানটা অন্য যত জায়গায় এক্স আছে, এখানে যদি এক্স থাকতো সেখানেও ওই এক্স এর ভ্যালু মাইনাসে বসতো, এখানে যদি, এখানে তো আছে এটা মাইনাসে বসাইছি, এখানে যদি আরো একজন থাকতো সেখানেও এক্স এর ভ্যালু আমরা মাইনাসে বসাই দিতাম। বসাইছি, ভালো কথা, শেষ, এইটুকুর কাজ শেষ। একটা একটা ব্র্যাকেট নিয়ে কাজ হয়েছে, এবার অন্য আর একটা ব্র্যাকেট নিয়ে কাজ করব। তাহলে এইটা ফাঁকা থাকলো, এবার পরের ব্র্যাকেটটা নিয়ে কাজ করি, এ মাইনাস এক্স। তাহলে এবার এই ব্র্যাকেটের জন্য আমাকে বুদ্ধি করে বলো তো এক্স এর মান কত বসাইলে তোমার হচ্ছে কি বলে এই ব্র্যাকেটটার মান 0 হয়ে যাবে? a এটা এখানে এ বসাইতে হবে। তাহলে এইখানে আমাদের কি ছিল? এ প্লাস এক্স, তাহলে এখানে কি বসাবো এবার? এ প্লাস এ বসবে। এক্স এর যেই মানের জন্য এই অংশটুকু শূন্য হয় সেই মানটা অন্য যত জায়গায় এক্স আছে সেইখানে বসাই দিতে হবে। এ প্লাস এক্স এর বদলে আমরা এ প্লাস এ বসাই দিলাম, শেষ, আমাদের কাজ শেষ, আংশিক ভগ্নাংশে পরিণত করা শেষ। এটাকে সাজায় গুছায় যদি লেখো, এখান থেকে আসবে একটা 1 বাই মাইনাস টোয়াইস এ প্লাস এক্স, এখানে আসবে একটা প্লাস টোয়াইস এ মাইনাস এক্স। বুঝছি? রকিব, রায়ান, ফাইয়াজ, আহনাফ, আচ্ছা, ভেরি গুড। এই যে আমাদের আংশিক ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল, এইটারে একটু যে মাইনাসটা সামনে আসছে, মাইনাসটারে সরায় পজিটিভ অংশটা আগে লিখি এবং টয়েসে দুই পাশ থেকে কমন নিয়ে নেই। তাহলে এখান থেকে আসে এ মাইনাস এক্স মাইনাস এ প্লাস এক্স, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এইটার ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো? এটা তো আমাদের মেইনলি কোশ্চেন ছিল, এইটুকের ইন্টিগ্রেশন। তাহলে এই যে 1 বাই টোয়াইস এটারে আগেই বাইর করে রাখি, তারপরে ভিতরে থাকি এবার আমাদের 1 বাই এ মাইনাস এক্স মাইনাস 1 বাই এ প্লাস এক্স ডিএক্স। এখন বলো এটার ইন্টিগ্রেশন কি? প্রথম অংশটুকের 1 বাই এ মাইনাস এক্স ইন্টিগ্রেশন কি হবে? বলো, পারতে হবে, পারতে হবে। ln a minus x বুঝছি সবাই? এটা আচ্ছা ভেঙে ভেঙে করি, হ্যাঁ, সময় নেই, একটু সমস্যা নেই। ডিএক্স একটু ভেঙে ভেঙে প্রত্যেকটা করতেছি। তারপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স, তারপরে এটা শেষ, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই কাজটা কিন্তু আমরা আগে একবার দেখাইছিলাম তোমাকে, আমি বলছিলাম যে যদি এক ঘাতে রাশিটা থাকে, আমরা শুরুতে যখন করলাম যে রাশি যদি আমাদের এক ঘাতে থাকে, মেইন ফাংশন যদি এক ঘাতে থাকে, তাহলে নর্মালি ওইটাকে ডিফারেন্সিয়েট করে দিয়ে এক্স এর সহগ দিয়ে ভাগ করে দিলেই হয়েছে। এই যে এই অংশটুকের ইন্টিগ্রেশন হচ্ছে 3 মাইনাস 2x হোল রাইজ টু পাওয়ার 5,
3 মাইনাস 2x হোল রেজ টু পাওয়ার 5, তারপর পাওয়ার দিয়ে আবার ভাগ, ডিভাইডেড বাই 5। তারপরে x এর যে সহগটা ছিল এই যে -2 দিয়ে পুরো সমীকরণটাকে ভাগ, -2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 1/-2। এই বুদ্ধিটাই দেখো এখন আমরা এখানে কাজে লাগাবো। এখানে আছে কি আমার কাছে এক ঘাতে আছে ফাংশনটা 1/ln x এর মতন, মানে সরি 1/x এর মতন, 1/x এর মতন। x এর একটা পাওয়ার সহগ আছে এখানে -1 এবং এখানে এক ঘাতে আছে, সেই কারণে আমরা ডিরেক্ট এই ক্যালকুলেশনটা করতে পারি। 1/2a লিখতে পারি, তারপরে বসাই দিতে পারি ln a মাইনাস x। তারপরে জানি কি আবার x এর সহগ কত এখানে -1, সেই কারণে সামনে একটা মাইনাস চিহ্ন দিব। বাকি অংশ কি বলছে, বাকি তারপর একটা মাইনাস চিহ্ন, ভালো কথা। তারপরে বলা হয়েছে এটা তো সহজ হিসাব, এটা তো ডিরেক্ট ln a প্লাস x, এটার সহগ কত 1 আছে, 1 দিয়ে তো আর গুণ করার দরকার নেই আমার, তাইলে প্লাস c। প্লাস মাইনাস কি কোথাও ঝামেলা করছি? মনে তো হ্যাঁ মনে তো হইতেছে করছি। পরেরটা মনে হয় কি হবে, প্লাস হবে। এইখানে কোথাও করছি ঝামেলা, এই যে এই মানে জায়গায়। উপরে মাইনাস হ্যাঁ হ্যাঁ, এটা -2 আসে না, এটা +2। এই যে এটা +2, এই যে এইখান থেকে এইটুকের মানটা আমি হচ্ছে -2 বসায় ফেলছি, এটা +2 হবে এইখানে, তাহলে প্লাস চিহ্নই হবে, মানে দুইটাই পজিটিভ আর কি। তাহলে এইখানেও পজিটিভ, এইটুকের ভ্যালুও এইখানেও পজিটিভ, এই সব কিছু পজিটিভ হওয়ার পরে তাইলে এইখান থেকে এই অংশটুকু পজিটিভই থেকে যাবে। এই অংশটুকুর জন্য ln a মাইনাস x, x এর সহগ যা ছিল সামনে একটা মাইনাস, ভালো কথা। তারপরে এটা তো যেমন ছিল তেমনই a প্লাস x, আর x এর সহগ 1 থাকা না থাকা একই কথা। তাহলে এইটারে এখন আমরা চাইলে আবার কি লিখতে পারি, লন যদি যোগ বিয়োগ আকারে এমনি থাকে তাহলে পজিটিভ অংশগুলা লবে এবং নেগেটিভ অংশগুলা হরে লেখা হয়। তাহলে পজিটিভ অংশ মানে a প্লাস x এর অংশটা, এই যে এই অংশটা আর কি, আর পরেরটাতে আমরা নেগেটিভ অংশ মানে হচ্ছে আনডু হয় না কেন, কি ব্যাপার। তারপরে নেগেটিভ অংশটা, যে প্রথম অংশটা এবার নিচে লবে বসায় দিব, তাই তো। তাহলে a মাইনাস x প্লাস c, বুঝতে পারলাম? দেখতে পাইছি সূত্রটা কেমনে আইছে? জি তো লেখা twice, হ্যাঁ বুঝি নাই। ওই যে হ্যাঁ, এখানে তো ভাইয়া twice লেখা। বুঝি নাই কি করলাম। বললাম ভাইয়া এই যে বক্স করে যে রাখতো এখানে তো twice লেখা। টুয়াইসেই তো, ও আচ্ছা 1/2 বানায় ফেলাইছি আমি, 1/2 হবে, ভুল লিখছি লেখার সময়। 1/2, হুম। আচ্ছা এই হচ্ছে আমাদের কাহিনী, এটা একটা গেল। তারপরে আরো একটা দেখতে হবে, এরকম বহুতগুলো মেলাগুলো আছে। এই সূত্রগুলার প্রমাণ মনে হতে পারে যে এগুলো তো মুখস্থ ডিরেক্ট করে ফেলাইলেই হয়, তাহলে প্রমাণ শেখার দরকার কি? কারণ হচ্ছে সবসময় তুমি প্রমাণ ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা না, সরি ডিরেক্ট সূত্র বসাইতে পারবা না, হ্যাঁ ঝামেলা লাগবেই। তো সেই কারণে আমাদের প্রমাণগুলো শেখা, এবং এইগুলো শেখার মাধ্যমে এগুলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন হিসেবে এগুলো সলভ করলে হচ্ছে বাকিগুলো সলভ করা ইজি হয়ে যাবে। এটার স্ট্যান্ডার্ড ইকুয়েশন সি এর জন্য তখন হইতেছে এই যে এই প্র্যাকটিসগুলো আমি যে প্রমাণগুলো করাইতেছি না, এই প্রমাণগুলো প্রত্যেকটা কিন্তু তোমার করতে হবে। তুমি যদি প্রত্যেকটা প্রমাণ না করো নিজে, তুমি নর্মাল ম্যাথগুলোতে আমি যখন যখন ধরে ধরে করব কিংবা ডিরেক্ট সূত্র বসাবো তখন কিন্তু বিপদে পড়বা, ঠিক আছে? ট্রাই করবা হচ্ছে আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, যে কিভাবে আমরা প্রমাণগুলো করতেছি, কখন কোন সিচুয়েশনে কারে ধরতেছি সেগুলো দেখা। তাহলে এই জিনিসটার ক্ষেত্রেও দেখা যেতেছে যে এটা সাইন ইনভার্সের সাথেও মেলে না, এটা ট্যান ইনভার্সের সাথেও মেলে না, কারণ এখানে একটা হুদাকামে একটা মাইনাস চলে এসেছে, এখানে আবার হচ্ছে রুট নাই। যদি রুট টুট থাকতো তাহলে হচ্ছে ব্যবস্থা করা যেত কোনোভাবে, কিন্তু সেরকম কোনো সিচুয়েশন নাই, তো এটা বাদ। এটাকে আমরা নর্মালি হ্যান্ডেল করা শিখবো এবার। আচ্ছা এটা কেমনে করে, সেটার জন্য ওই যে আংশিক ভগ্নাংশের পদ্ধতিটা আবার ব্যবহার করব, দেখি এবার কোনো উপকার পাওয়া যায় নাকি, আংশিক ভগ্নাংশ থেকে আবার কোনো উপকার পাইতে পারি কিনা আমরা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, এটা আমরা বলি এক্স প্লাস এ, তারপরে এখানে বলি এক্স মাইনাস এ। বলো তো বুদ্ধি করে পরের লাইনে এবার কি করব, পরের লাইনে ওই যে বললাম স্ট্রাকচার সেম রাখবো, যা আছে তাই।
তারপরে যে কোনো একটা ব্র্যাকেট লিখবো, যে কোনো একটা ব্র্যাকেট লিখলাম। এখন আমাকে বলো এই ব্র্যাকেটের মধ্যে এক্স এর মান কত বসাইলে এইটুকু অংশ জিরো হয়ে যাবে? মাইনাস -1। তাহলে কি করতে হবে, এই এক্স এর ভ্যালু যে -1টা আমরা বললাম এইমাত্র, এই -1টা এই ভেতরে আর বাকি যা আছে সব জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -1 দিতে হবে। তাহলে এই যে এইখানে এক্স এর পরিবর্তে -1 বসাবো আমরা। তাহলে আসবে -1, সরি -a বসাবো, সরি ভুল বললাম মনে হয়। আচ্ছা, তারপরে আবার একটা প্লাস সাইন, তারপরে 1 বাই স্ট্রাকচার যা ছিল তাই রাখবো। যে আগে তো একটা নিছি, হ্যাঁ আগের বার তো প্রথম ব্র্যাকেটটা নিছি, এবার সেকেন্ড ব্র্যাকেটের অংশটা নিব। তাহলে এক্স মাইনাস এ, এখানে এক্স এর মান কত বসাইলে তোমার হচ্ছে এই ব্র্যাকেটটা জিরো হয়ে যাবে? বসাবো। এ বসাই। এ বসাইলে, তাইলে বাকি যত জায়গায় এক্স আছে সব জায়গায় এ বসাই দে, এ প্লাস এ। এবার এটার ক্ষেত্রে দেখা গেলো আগে যে ভুলটা করছি এবার আর কি ওই ভুলটা হওয়ার সম্ভাবনা নাই আমাদের। আগের বার আমরা কি করছিলাম যে এইখানে এইখান থেকে আসলে টয়েসে আসতো, এখানে -2 আসতেছে, তো -2 কারণে এই অংশটা পরে লিখবো, এই অংশটা আগে লিখবো, হ্যাঁ। তাহলে ডিরেক্ট আমরা এখান থেকে 1/2 এ কমন নিয়ে লিখতে পারি 1 বাই এক্স মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। তারপরে ইন্টিগ্রেশন, ডিরেক্ট ইন্টিগ্রেশন সামনে আসবে একটা 1/2 এ, তারপরে 1 মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স প্লাস এ। এখন এটার দুইটার ক্ষেত্রেই এক্স এর সহগ হিসাবে 1 দেওয়া আছে, তাই না? তো এক্স এর সহগ যদি 1 থাকে আর যদি এগুলো একঘাত রাশি হয় তাহলে আমার বিশেষ কোনো ক্যালকুলেশন নাই, ডিরেক্ট ln এর সূত্র বসাই দিলেই হয়ে যাবে। তাহলে বসাবো ln এক্স মাইনাস এ, তারপরে মাইনাস ln এক্স প্লাস এ। বুঝতেছি? তারপরে ln দুইটা বিয়োগ হয়ে আছে, তাহলে এটাকে ভগ্নাংশ হিসেবে লেখা যায় ln এর ভিতরে ln এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। বুঝছি না বুঝি নেই? সি, বোঝা গেছে? এখন ঘটনা এটা হচ্ছে যে তোমার এইখানে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিচ্ছে, তার মানে তুমি অ্যান্টিসিপেট আশা করতে পারো যে তোমাকে পরীক্ষার হলে দিবে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাই তো? এরকম কিছু কখনোই দিবে না। এটার চেহারা হয়তো এরকম হবে, দেখা যাবে যে তুমি ম্যাথটা সলভ করার পর এরকম কিছু পাইতেছো, মানে মানে সাজানো গোছানোর পরে এই ফরম্যাটে নিয়ে আসার জন্য কিছু ক্যালকুলেশন লাগে, ওটাও শেখা লাগে, দেখা যাচ্ছে এইরকম কিছু একটা তুমি পাবা হয়তো। হ্যাঁ, দেখ তোমার এই কি বলে ফাইনাল ইকুয়েশন দেখতে চেহারাটা হবে এইরকম। ওইটাকে হচ্ছে এখন যদি এই রকম চেহারা আনার পরে তারপরে তুমি যদি এটা আংশিক ভগ্নাংশ এরকম করে ভাঙাও, তারপরে যদি সূত্রে ফেলাও, তাহলে কিন্তু ওই যে বললাম বহুত বড় হয়ে যাবে ম্যাথটা। এই অবস্থায় আনার জন্যই 3-4টা স্টেপ করতে হয়, তারপরে যদি আবার তুমি এগুলো ধরাধরি শুরু করো তাহলে কিন্তু বহুত টাইম লাগবে। তার থেকে ভালো আমরা ওই স্ট্যান্ডার্ড ফর্মে আনার পরে ডিরেক্ট সূত্র বসানোটা, এই সূত্রটা মুখস্থ করে ফেলবো। মুখস্থ হুদাহুদি হবে না, প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ হবে। আমি মুখস্থ করতে বলবো না, প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করে ফেলাবা। ঠিক আছে, এই টাইপের সিচুয়েশন অকার করবে আর কি। দেখো এটা ট্রাই করে দেখো এটা কেমন আসে, এটার অ্যান্সার কি হয় ইন্টিগ্রেশন। আচ্ছা এটা গেল পরেরটাতে, এটা গেল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার হচ্ছে আমাদের সাইনের মতন দেখতে হবে চেহারাটা। কি ব্যাপার, সাইনের মতো হইলো না এটা? হ্যাঁ সাইনের মতোই তো, এখানে আবার সাইন ছাড়া করছে। আচ্ছা সাইন ছাড়া করা যাবে, আমি সাইন দিয়ে করানো শিখাবো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স, সরি সাইন সহ, সাইন ছাড়া করছে, আমরা সাইন দিয়ে করব, সাইন দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা এবার প্রমাণ করব এখন আমরা। প্রমাণ করার জন্য এটাকে আমরা ওই যে ট্যান যেভাবে করা হয়েছিল এ স্কোয়ার কমন নেওয়ার কাহিনী, এখান থেকেও এ স্কোয়ার কমন নিয়ে করা যায়, সেটাই করি নাকি? হ্যাঁ সেটাই মনে হয় বেশি ভালো হবে নাকি? দাঁড়াও, এ সাইন এক্স, হ্যাঁ অমনি কমন নিয়ে করতে হবে, নাহলে উপায় নেই। আচ্ছা তাহলে প্রথমত কমন নেই, এই স্কোয়ার যদি কমন নিয়ে বের করি কি বের হবে ভিতর থেকে? কিরে কস না কেন? 1/a
1/a বের হবে শুধুমাত্র একটা, কারণ রুটের ভিতর থেকে বের হইতেছে, সেই কারণে a স্কোয়ার কমন নিল, ভিতর থেকে আসলে a বের হইতেছে, এটা হলো 1 মাইনাস তখন x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার অথবা x বাই a হোল স্কোয়ার, x বাই a হোল স্কোয়ার হইল। এখন এটা স্ট্যান্ডার্ড ফর্মে হচ্ছে, একটা dx আছে, এখন এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের মতন দেখে মনে হচ্ছে, কারণ আমাদের সাইনের জন্য যে সূত্রটা ছিল যে সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস হচ্ছে, মানে এটার ইন্টিগ্রেশন হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা দেখো এখানে 1 আসছে, এখানে আমরা 1 আনতে পারছি, এখানে আছে আমাদের এক্স, এখানে আছে আমাদের এক্স বাই এ, তাহলে তো একটু ডিফারেন্ট হলো, তাহলে কি করতে হবে এবার বলো তো? অপারেটর চেঞ্জ করতে হবে। অপারেটর চেঞ্জ করব, অপারেটর চেঞ্জ করে কত লিখবো? এক্স বাই এক্স বাই এ লিখবো। এখন এক্স বাই এ লিখলে এক্সট্রা একটা জিনিস আসে, কি আসে? এ একটা এক্সট্রা এ আসে, নিচে আসে একটা এক্সট্রা এ, তাহলে এক্সট্রা এটাকে সরাবো কি দিয়া? এ গুণ করে একটা এক্সট্রা এ তাহলে গুণ করে দিতে হবে আমাকে, তাহলে এই যে একটা এ আর এ কাটাকাটি চলে গেল, সামনের দুইটা বাদ, তাহলে থাকলো হচ্ছে ডি এক্স বাই এ ইন্টিগ্রেশন অফ, আচ্ছা 1 মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার, তাই তো? এইটাকে এখন তাহলে আমরা ডিরেক্ট কি লিখতে পারি এটারে? সাইন ইনভার্স অফ ওয়াই অথবা সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। বুঝতে পারলাম? মনে থাকবে? মনে না থাকলেও কিছু করার নেই, মনে রাখাই লাগবে আসলে, এটা খুবই জরুরি। ওকে, ভালো কথা। পরেরটা দেখি আমি, আরো একটা সূত্র, সেটাতে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা কি দেখতে সাইনের মতন হয়েছে? এটার মতন কি চেহারা হয়েছে নাকি ডিফারেন্ট? অবশ্যই ডিফারেন্ট। আমার আগেরটার ক্ষেত্রে নেগেটিভ ছিল, এটা সামনে একটা পজিটিভ দিয়ে রাখছে এক্স এর সামনে, অবশ্যই এটা ডিফারেন্ট জিনিস। তারপরে হচ্ছে রুট দিয়ে রাখছে, যদি রুটটা না থাকতো তাহলে এটা কার মতন দেখতে হইতো বলো তো? ট্যান ইনভার্স ট্যান ইনভার্স অফ এক্স এর মতন হইতো, কারণ একটু একদম প্রথমে আমরা যে কাজটা করছিলাম হেডার মতন দেখতে হয়ে যেত। তাহলে এইটাকে সলভ করার জন্য, আচ্ছা কি জানি করতে, আচ্ছা সূত্রটা তো আগে লিখবো। তাহলে এটা ট্যান ইনভার্স এক্স এর মতো না, এটা সাইনের মতো না, এটা অন্য আরেকজনের মতো, তো কেমন তার মতো দেখতে সেটা দেখতেছি, তার আগে এটার উত্তরটা লেখা লই আগে। ই নাম্বার হচ্ছে ln a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, এটা হচ্ছে সূত্র। মূল কমপ্লিকেশনগুলো এই জায়গায়, হ্যাঁ। এইখান থেকে হচ্ছে কি আমাদের ফাংশনগুলো এমনভাবে আসা শুরু করে যেগুলো হচ্ছে আমাদের বৃত্ত কিংবা হচ্ছে উপবৃত্ত, অধিবৃত্ত, এই জিনিসগুলো সলভ করতে হেল্প করে। এখন থেকে যেগুলো করব আমরা, বিশেষ করে এই যে এইটা থেকেই শুরু আর কি। এইখান থেকে এই টাইপের যদি তোমার সিচুয়েশন থাকে, দেখো তো তোমাকে আমি যদি বলি এমনভাবে একটা জিনিস যে রুট ওভার 1 প্লাস ট্যান ইনভার্স ট্যান স্কোয়ার এক্স, এটা সমান কত? বোঝো নাই? এটা সমান কত হয়? সেক এক্স সেক এক্স হয়। আচ্ছা, একটা কাজ করো, ধরো এইখানে লিখে রাখলাম আমি a স্কোয়ার, এখানে দিয়ে দিলাম a স্কোয়ার, তাইলে বলো তো এটা সমান কত হবে? এ সেক এক্স a sec x হবে, সরি এখানে আবার স্কোয়ার দিছি কেন? a sec x, একটা এক্সট্রা a চলে আসবে আর কি, তাই তো? আচ্ছা, যদি শুধুমাত্র এরকম থাকতো a স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে কি তুমি ডিরেক্ট এটাকে a sec x বলতে পারতা কিংবা sec x বলতে পারতা? কোনোটাই কিন্তু বলা যাইতো না, তাই না? তাহলে আমাদের সুবিধার জন্য আমরা এটাকে a স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স এরকম বানাই নিতে পারি, মানে যদি আর কি বানানোর সুযোগ থাকে, তাহলে এরকম বানাইলে আমাদের জন্য ইজিয়ার ক্যালকুলেশন করে এরকম চলে আসে, তাই তো? আচ্ছা, এই বুদ্ধিটাই হচ্ছে আমরা এখানে কাজে লাগানোর চেষ্টা করব। তুমি এইখানে ইয়া ছাড়া কি বলে, এটার নাম কি, কি বলে এটারে, ট্যান ছাড়া ত্রিকোণমিতির অন্য কোনো অনুপাত ব্যবহার করে এক্স এর পরিবর্তে এই জাতীয়, এটাকে তো আমি রেপ্লিকেট করে এরকম কিছু একটা বানাইতেছি, তাই না? তাহলে এইখানে দেখো তুমি ট্যান ছাড়া অন্য যে কোনো কিছু যদি দাও, আরেকটা দিতে পারো হচ্ছে কট, মেবি, হ্যাঁ কট দিলেও এখানে কোসেক আসবে, তাই তো?
কিন্তু সাইন দিলেও এই জিনিস থেকে কোনো রেজাল্ট পাওয়া যাবে না, কস দিলেও কোনো রেজাল্ট পাওয়া যাবে না, সেক দিলেও কোনো রেজাল্ট পাওয়া যাবে না, কোসেক দিলেও কোনো রেজাল্ট পাওয়া যাবে না, শুধুমাত্র ট্যান এবং কটের জন্য পাওয়া যায়। তাহলে ট্যান এবং কটের জন্য যদি আমাদের ক্যালকুলেশন থাকে, আমরা সব থেকে বেশিরভাগ সময় কোনটা প্রেফার করি? ট্যান প্রেফার করি, ভেরি অবভিয়াস, তাই না? বুঝতে পারলাম? বুঝিনি। জি ভাইয়া। তাহলে এইখানে যদি আমি এক্স কে রিপ্লেস করতে চাই, তাহলে আমি কি দিয়ে রিপ্লেস করব? ট্যান দিয়ে নাকি এ ট্যান দিয়ে? যদি আমি শুধু ট্যান দিয়ে রিপ্লেস করি তাহলে এইটার মতন হবে, এ স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার এক্স। এইখান থেকে তুমি কোনো রেজাল্টে আসতে পারবা না রুট টুট করে। কিন্তু তুমি যদি এটাকে এ ট্যান ধরো তাহলে এটা হবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। তখন এ স্কোয়ার কমন নিয়ে একটা বাইরে এ লিখে তারপরে সেক এক্স বানায় ফেলতে পারবা, তাই না? বুঝিনি। জি জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এক্স এর পরিবর্তে আমরা এখন ট্যান অথবা কটের, সরি, এ ট্যান অথবা এ কট এটাতে রিপ্লেস করব। এ কটের দিকে যাব না, হুদাই ঝামেলা বাড়ানোর দরকার নেই। তাহলে আমরা এ ট্যান এর দিকে যাই। ল্যাগ করতেছে আজকে আমার রবটটা। আচ্ছা, ধরি এক্স সমান এ ট্যান এক্স। কি লিখলাম এটা? ট্যাক্স এক্স, এ ট্যান এক্স। তারপরে উভয় পাশে ডিফারেন্সিয়েট করব। এবার ডিফারেন্সিয়েট যদি উভয় পক্ষকে করা হয় কি লেখা হয় বলো তো? আচ্ছা, এই জিনিসটা একটু দেখাই। এ সেক স্কোয়ার হ্যাঁ, এটা এটা তো হয় এমনিতে। এখন আমি বলছি শুধু ডিফারেন্সিয়েট করতে, কার সাপেক্ষে এটা তো বলি নাই। তাহলে তুমি কেমনে করে ফেললা? তো নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। কাহিনীটা কিরকম? আচ্ছা, ট্যান ধরতে হয় না, ট্যান থিটা, তো সরি ট্যান থিটা ধরতে হবে। এক্স ধরলে তো এক্স তো ধরা যাবে না, এক্স সমান এ ট্যান ট্যান এক্স, এটা তো সম্ভব না আর কি। থিটা অন্য কোনো একটা কোণ ধরে করতে হবে, এ ট্যান থিটা এরকম, হ্যাঁ। আচ্ছা, এ ট্যান থিটা বললাম। এখন আমি বলতেছি যে ডিফারেন্সিয়েট করো। এখন ডিফারেন্সিয়েট করলেই তো হলো না, কারণ এখানে অপারেটর দুইটা ভিন্ন, সরি ফাংশন দুইটা ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবলের সাপেক্ষে, প্লাস হচ্ছে আমি কার সাপেক্ষে করতে বলতেছি সেটা বলি নাই। তোমাকে আমি ধরে নাও, তোমাকে আমি বললাম টাইমের রেসপেক্টে এটা ডিফারেন্সিয়েট করো। তো তুমি এটা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলা, তাহলে কি লিখবা এখানে? এক্স কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, তাই না? বুঝি? বুঝো নাই? ভাইয়া। আচ্ছা, পরে যদি এই অংশটাকে করি তাহলে লেখা হবে এ, তারপরে ট্যান এর জন্য, ট্যান থিটার জন্য বলছিলাম যেটা, যেটা দেওয়া আছে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে দিব আগে, সেক স্কোয়ার থিটা। তারপরে থিটা কি ওইটার ফাংশন ছিল? ছিল না, তাহলে কি লিখবো? ডি থিটা ডিভাইডেড বাই ডিটি, তাই না? বুঝতে পারছি কি? এটা বুঝছো? এটা ডিফারেন্সিয়েশন বুঝছি, দুইজনই বুঝছি। দুইজন তো, চারজন আছো, দুইজন তো কথাই কও না। বুঝছি চারজনই? আহনাফ, নাবিদ। জি ভাইয়া, তো তুই কইতেছস বেটা। আচ্ছা, তাহলে কিন্তু দেখো, তাহলে আমার লাভটা কি হলো? আমি যার সাপেক্ষে আসলে ডিফারেন্সিয়েট করি, এই যে নিচে একটা ডিটি আছে আর তলেও একটা ডিটি আছে, এই ডিটি এবং ডিটি আসলে কাটাকাটি চলে যায়। তাহলে ওই কার সাপেক্ষে করতেছি সেটা কোনো ম্যাটার করে না, শুধুমাত্র বাইরের অংশটা লিখলেই হবে। বাইরের অংশটা নিব আমরা শুধুমাত্র, ঠিক আছে? তাহলে এটা ডিফারেন্সিয়েটেড ফর্ম হচ্ছে ডিএক্স এ সেক স্কোয়ার এক্স, সরি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা, ভ্যারিয়েবলটা ডিএক্স ডি থিটা হিসেবে থেকে গেল। আচ্ছা, এবার হচ্ছে যা আছে ওগুলাকেই আমি বসাবো ডিরেক্ট ফাংশনের ভিতরে। ডিএক্স এর পরিবর্তে আমরা এখন পাইছি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর একটা জিনিস পাইছি আমরা এখানে, রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার এক্স, সরি ট্যান স্কোয়ার থিটা, তাড়াতাড়ি ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো আমাদের এখন কিসের সাপেক্ষে? থিটা এর সাপেক্ষে আমাকে এখন ইন্টিগ্রেট করতে হবে। ডি থিটা হিসাবে আসছে যেহেতু আমার ফাংশনটা, ইন্টিগ্রেশনটা, তাহলে থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। এবং বাকি সব জায়গায় দেখো এ আছে থিটা আছে, এ তো এমনিতে কনস্ট্যান্ট একটা মান, যা খুশি তাই হতে পারে, এবং ফাংশনের বাকি ভ্যারিয়েবল গুলো থিটা হিসেবেই আছে। তাহলে আমার ঠিক আছে, এটা আমরা এখন ইন্টিগ্রেট করতে পারি। নিচের অংশটার মান কত? হর থেকে কত পাওয়া যায় বলো? এ sec হরে আসবে এ সেক থিটা, লবে আছে এ সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা
ডি থিটা, তাহলে এখান থেকে পাবো আমরা ইন্টিগ্রেশন অফ সেক থিটা ডি থিটা, তাই তো? বুঝছি? বুঝো নাই? কি ভাইয়া, বুঝছি। তুমি যদি ঠিকঠাক অঙ্ক করে থাকো, তুমি যদি ঠিকঠাক ধরে থাকো, আমি যেই প্রসিজারে তোমাকে ধরা শিখাইতেছি, এই যে এই ধরার কাজটা আর কি, তাহলে প্রত্যেকবার তোমার এইখানে sec থিটা d থিটা আসতে বাধ্য। তোমার ভ্যারিয়েবল মানে হচ্ছে সরি, তোমার এইখানে কনস্ট্যান্টের ভ্যালু যাই হোক না কেন, তোমার ফাংশনের চেহারা যাই হোক না কেন, x এর পরিবর্তে x + 2 x - 3 যাই থাকুক না কেন, তুমি যদি ঠিকঠাক ধরে থাকো তাহলে অবশ্যই এখানে বারবার ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা আসবে। ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা ছাড়া অন্য কিছু আসা সম্ভবই না। সম্ভব যদি তুমি অন্য প্রসিজারে করো, এই প্রসিজারে করলে sec থিটা d থিটা ছাড়া অন্য কিছু আসবে না। sec থিটা এর ইন্টিগ্রেশন কি? sec theta into tan theta sec থিটার ইন্টিগ্রেশন tan থিটার এ ln বেটা sec কি theta কাজ? plus tan theta না ভাইয়া? হ্যাঁ ln sec sec into থিটা, tan theta হ্যাঁ ln sec থিটা প্লাস tan থিটা। মনে পড়ছে? ওই যে sec থিটা tan থিটা দিয়ে উপরে নিচে গুণ করছিলাম, প্লাস সি। এখন থিটা দিয়ে তো আমার ফাংশন ছিল না, আমার কি দিয়েছিল? এক্স দিয়েছিল। তো থিটা দিয়ে কি অ্যান্সার হবে? কোশ্চেন চাইছিল আমার এক্স দিয়ে, আমরা অ্যান্সার লিখতেছি থিটা দিয়ে, তাহলে হবে না। থিটাগুলোকে চেঞ্জ করে এক্স বানাইতে হবে। কেমনে বানাবো? আচ্ছা, যেই জিনিসটা আমরা ধরছিলাম, এই যে যে জিনিসটা ধরছিলাম, এটা ধইরা একটু সাইডে নিয়ে আসো, চিপায় নিয়ে আসা। আর আচ্ছা, জায়গায় তো নাই চিপায়, নিচে লিখি। এই অংশটাকে ধরে একটু নিচে নিয়ে আসবো আমরা এখন। তারপরে এটাকে চিপায় লিখবো হচ্ছে এক্স ইকুয়ালস টু এ tan থিটা। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান হচ্ছে x ডিভাইডেড বাই a। আচ্ছা, এটা নিশ্চয়ই একটা ত্রিভুজের কোনো একটা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু, ওই যে লম্ব আর অতি লম্ব বাই ভূমি আর কি, তাই না? tan থিটা মানে তো লম্ব আর ভূমি। তাহলে ত্রিভুজটা কিরকম দেখতে হইতে পারে? ত্রিভুজটা হয়তো এরকম কিছু একটা ছিল, এরকম কোন একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের লম্ব মানে x, ভূমি মানে a, থিটা কোনটা হবে তাহলে বলো তো? এইটা হবে নাকি উপরেরটা হবে? থিটা কোনটা? নিচেরটা না উপরেরটা? হ্যাঁ, উপরে। এই বেটা জুতার বাড়ি খা, হ্যাঁ কি কস? নিচেরটা, নিচেরটার জন্যই এক্স হচ্ছে বিপরীত বাহু, নিচেরটার জন্যই এ হচ্ছে সন্নিহিত বাহু। জি ট্যান ভাইয়া, জি থিটা ভাইয়া। মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এই যে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তাহলে এইটা হবে থিটা। এটা যদি থিটা হয় তাহলে এইখানে এর অতিভুজ কত হবে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই তো? বলো ঠিক কি না? বুঝি নেই। জি ভাইয়া। আচ্ছা, এটা যদি সেক থিটা হয়, সরি ট্যান থিটা হয়, তো সেক থিটা কি তাহলে? এবার দেখো তো ত্রিভুজ থেকে বলো। সেক থিটা মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। root over x square plus a square divided ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ। তাহলে সেক থিটা এবং ট্যান থিটার মান এখন আমার হাতে চলে এসেছে। এখন আমার অ্যান্সার যেটা আমরা পাইছিলাম ওর মধ্যে বসাবো এটারে। এলএন সেক থিটা, সেক থিটা মানে কি পাইলাম? রুট ওভার সেক স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস ট্যান থিটা এক্স ডিভাইডেড বাই এ। এখন যদি আমি উভয় পক্ষ থেকে আর কি, এর ভিতর থেকে যদি আমি কমন নেই ওয়ান বাই এ কে, হ্যাঁ ওয়ান বাই এ কে যদি কমন নেই, তাহলে এইটা আসলে এমন ভাবে গুণ আকারে থাকবে যে ln ওয়ান বাই এ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস এক্স, তাই না? আচ্ছা, এটা লিখে দেখি, কোথায় কথা বললাম, তাহলে লিখলে কমার সম লাগবে। ln ওয়ান বাই এ এবং গুণ হিসাবে ওর সাথে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। ln এর সূত্র হইতেছে মানে লনের ক্ষেত্রে বা লগারিদমের বেসিক অনুযায়ী, যে লগের ভিতরের অংশে যদি দুইটা জিনিস গুণ আকারে থাকে তাহলে তাদেরকে ln দিয়ে আলাদা আলাদা ভাবে যোগ হিসেবে লেখা যায়, তাই না? বুঝি নেই? তাহলে আমি ln ওয়ান বাই এটাকে আলাদাভাবে যোগ হিসেবে লিখতে পারি, ওটারে আলাদা করে লিখবো। তাহলে ln যার যার মানে ln যা ছিল তেমন থাকলো, পুরো অংশটা আগে আগে লিখলাম। তারপরে এর সাথে লিখতে পারি ln ওয়ান বাই এ প্লাস সি। এইখানে কি কোনো ভ্যারিয়েবল আছে? हाँ भैया এখানে কোনো না ভ্যারিয়েবল ভাইয়া। না থাকার কারণে এইটাকে আমরা চাইলে সি এর সাথে মিশাই দিতে পারি, ওটার কোনো মানে কোনো ভ্যালু নাই, ইউজলেস। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার
প্লাস এক্স প্লাস সি। বুঝতে পারছি? এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। বোঝা গেছে কি আইলো? জি ভাইয়া। আচ্ছা, এই জিনিস যদি বুঝে থাকি তাহলে মোরাল মানে মেইন কাহিনী ছিল এইটা, যে এই টাইপের যদি থাকে রুটের ভিতরে এরকম ভাবে যদি থাকে তাহলে আমরা এখানে একমাত্র ট্যান ধরার মাধ্যমে এবং কট ধরার মাধ্যমে জিনিসটাকে সলভ করতে পারি, অন্য কোনোভাবে সলভ করা পসিবল না। ওই জিনিসটাকে মুছে ফেলছি। আচ্ছা, মুছে ফেলছি। অন্য কোনোভাবে আসলে ধরা সম্ভব না, অন্য কোনোভাবে ধরলে সিম্পলিফাই হয় না জিনিসটা আসলে। হ্যাঁ, এই রুটের ভিতরের অংশ থেকে সিম্পলিফাই হয়ে কিছু বের করা যায় না, সেখানে ট্যান ধরতে হচ্ছে, অথবা কি ধরতে হইতো, কট। কট ধরলেও হইতো সেম রেজাল্ট আসবে, কট ধরলেও সেম রেজাল্ট আসবে। এটা সারপ্রাইজিং জিনিস এটাই, যে ট্যান ধরলেও যে রেজাল্ট পাইলে তুমি এত কাহিনী কইরা, কট ধরলেও ওই একই রেজাল্ট পাবা। এটারে কেউ ম্যাথের সৌন্দর্য কয়, কেউ এটারে ম্যাথ কঠিন বললে এমন হয় তাই বলে, নিজেদের ব্যাপার। আচ্ছা, তাহলে এটা গেল গা। পরে আর একটা এরকম সিমিলার, একদম হুবহু সিমিলার। এবার তোমরা আমারে বলবা কি ধরতে হবে। ইকুয়ালস, বলো এখানে এক্স এর পরিবর্তে কি ধরবো? সাইনের সাথেও মেলে না, কসের সাথেও মেলে না। সেক এবং সেক ইনভার্স, কসেক ইনভার্স ওগুলোর জন্য মেলে না, তার কারণ ওইটার জন্য সামনে আর একটা এক্স থাকা লাগে এক্সট্রা, তো এটা তো নাই, তাহলে কি ধরবো? এক্স এর পরিবর্তে কি ধরলে এই রুট সহ জিনিসটাকে কি বলে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে ছোট করে আনা যাবে? ট্যান এবং কট ধরলে হবে না, এটা তো ভেরি শিওর, কারণ ট্যান এবং কট একটু আগে বসায় ফেলাইছো। সাইন এবং কস যদি থাকতো, সাইনের জন্য ব্যাপারটা কি হইতো, ওয়ান মাইনাস, যদি এরকম হতো সাইন স্কোয়ার এক্স, এখান থেকে কস বাইর হয়, এখানে তখন এ স্কোয়ার, এবং এখানে এ স্কোয়ার লিখলে এটা হয়ে যায় এ কস। তাহলে সাইন কস দিয়েও হবে না, তাহলে বাকি থাকলো কে? কট ট্যান আগে ইউজ করছি, বাদ। সাইন কস ব্যবহার করা যাচ্ছে না, তাহলে কি? সেক নিতে পারি অথবা কোসেক নিতে পারি, কোনটা নিমু? অবশ্যই সেক নিব, সহজ যেটা সেটা নিব। তাহলে সেক নিব নাকি এ ইন্টু সেক নিব? এ ইন্টু সেক নিলে আমাদের এ স্কোয়ার কমন নিয়ে চলে আসা যাবে, তাহলে ধরে নিচ্ছি এ সেক থিটা ইকুয়ালস এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সেক থিটার ডিফারেন্সিয়েশন কি? ট্যান থিটা, সেক থিটা ট্যান থিটা, তাই না? সেক থিটা ট্যান থিটা ডি থিটা, এবং এই পাশে থাকে ডিএক্স। তাহলে আবারও চেঞ্জ করি আগের মতো, বসাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর পরিবর্তে, সরি, ডি থিটা লিখে রেখে দিছি, এটা ডি থিটা, এটা ডিএক্স। তাহলে ডিএক্স এর মান বসাই, ডিএক্স এর মান আমরা পাইছি এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, নিচে বসতেছে আমাদের এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। বড় পরের লাইনে কি আসবে, হরে কি আসবে বলো, হরে হিসাব বলো, ডিনোমিনেটরে কে আসে? ডিনোমিনেটর বলো। হ্যাঁ, A10 এ ট্যান থিটা, কাটাকাটি গেলে কি থাকলো তাহলে, ইন্টিগ্রেশন অফ sec theta। সেক থিটা ডি থিটা। ওই যে বলছিলাম, তুমি যদি কোনো ভুল না করে থাকো বারবার এটা আসবে ঘুরে ফিরা, ঠিক আছে? এইটাই হবে, তুমি যেমনেই করি না কেন ঘুরে ফিরে এই জিনিসই আসবে। তাহলে এইটার ইন্টিগ্রেশন তো আমরা জানি, ডিরেক্ট বসায় দিব। আচ্ছা, এটা বসা লাভ নাই আর কি, ডিরেক্টই বসায় দিতে হবে আর কি। ডিরেক্ট যদি বসায় দেই তাহলে কি লেখা যায় এটারে, ln sec থিটা d থিটা, সরি sec থিটা tan থিটা প্লাস সি। শেষ হয় নাই, ওই যে থিটা দিয়ে আছে, আমার তো ফাংশন লাগবে এক্স দিয়ে, তাহলে ওই যে a sec থিটা ইকুয়ালস টু এক্স ধরছিলাম, ওইটার বাইর করে নিয়ে আসি। আমরা ধরছিলাম এক্স ইকুয়ালস টু a sec থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে sec থিটা সমান
এক্স ডিভাইডেড বাই এ। তাহলে এমন একটা ত্রিভুজ যদি থাকে, সেইখানে যদি এই অংশটা, ত্রিভুজটা তো সুন্দর করে আঁকা দরকার। এই হচ্ছে আমাদের ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে এইটা যদি হয় থিটা, তাহলে সেক মানে হচ্ছে কি অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তাই না? তাহলে অতিভুজ আছে কেটা আমার কাছে, অতিভুজ আছে এক্স এবং সন্নিহিত বাহু এ। তাহলে এই তৃতীয় বাহুটা কত হবে বলো দ্রুত? ভাই এক্স রুট স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস এ স্কোয়ার। স্কোয়ার রুট। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ভেরি সিম্পল। সেক থিটা আমার কাছে আছে অলরেডি হাতে, ট্যান থিটা কত? এক্স স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই এ, তাই না? ডিভাইডেড বাই এ। তাহলে এর ভিতরে এবার মান বসাই আমরা, তাহলে হলো ln সেকের জন্য এক্স বাই এ প্লাস রুট ওভার ট্যানের জন্য এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস সি। তাহলে এবারও কিন্তু ওই আগের কাহিনী, ওই এ ওয়ান বাই এটা বাইর হয়ে আসবে, ln ওয়ান বাই এ বাইর হওয়া জিনিসটা বাইরে করে দিলাম আমরা, রুটের অংশটা আগে লিখলাম প্লাস এক্স প্লাস সি। বুঝতে পারলাম? বুঝছি। ওয়ান বাই এটারে বাইর করে দিছি, ওয়ান বাই এটা এমনি কাটাকাটি চলে যাবে গা। বুঝতে পারছি না বুঝি নাই? জি ভাইয়া বুঝতে পারছি। কথা ক্লিয়ার ভাইয়া। আছে? আচ্ছা, ওকে। আরেকটা করি আমরা, আরেকটাই মনে হয় আছে। হ্যাঁ আরেকটা আছে, আরেকটা করার পরে আজকে ছুটি দিয়ে দিব। এইগুলা যেগুলা দিছি ঠাডা মুখস্থ করা লাগবে, হ্যাঁ, খুব জরুরি। আর বেশিক্ষণ আজকে পড়াতে পারতেছি না, কারণ মাগরিবের আজান দিবে আর আমি রোজা রাখছি আর কি, এটা হচ্ছে ঝামেলা। সেই জন্য তোমাদের আগে আগে আসতে বলছিলাম। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি আর কোনোটার সূত্র মুখস্থ করো না করো, এইটার সূত্র তোমার মুখস্থ থাকতে হবে, কোনো উপায় নেই। কারণ এই জিনিসটা ডিরেক্ট উপবৃত্ত এবং বৃত্তের ইকুয়েশন সলভ করে আমাদের। এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার। এবং সত্যি কথা বলতে আমার শুধুমাত্র এই একটা সূত্রই মুখস্থ আছে, ভুল লিখলাম। মিশা কথা কয়ে তো লাভ নাই। এ স্কোয়ার, হেরে। আচ্ছা, হুম, আজকে খুবই ঝামেলা দিতেছে এই জিনিস। এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স বাই এ সাইন ইনভার্স অফ, তারপর কি ওখানে এক্স বাই এ প্লাস সি, এখানে একটা ভুল লিখছি, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। ভাই এ স্কোয়ার ডিভাইডেড বাই এ তো এ ভাইয়া। হুম হুম, 2 এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে জরুরি। এটা কার লগে মেলে? এক্স এর পরিবর্তে কারে বসামো বলো? ট্যান বসায় লাভ নাই, কারণ ট্যান বসালে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স, কিছু মিন করে না। সেক বসাবো ওয়ান মাইনাস সেক স্কোয়ার এক্স, কিছুই মিন করে না। তাহলে কারে নিব? বলো 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 বলো, দ্রুত বলো, দ্রুত দ্রুত। কজ নেব। কস, কস নিলে কি হবে? এ স্কোয়ার মাইনাস, মানে হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স, সাইন চলে আসবে। যদি সাইন নেই তাহলে ওই একইভাবে কস চলে আসবে। তার মানে সাইন অথবা কস দুইটাই আমার কাছে নেওয়ার সুযোগ আছে, দুইটার জন্যই জিনিসটা সিম্পলিফাইড হয়ে আসে। দুইটাই যদি নেওয়ার অপশন থাকে তাহলে আমরা কোনটা নিই? অবশ্যই সাইনকে প্রেফার করব। সাইনকে নিয়ে দেখি। কসকে নিলেও হয়, কোনটা নিলে জানি নেগেটিভ আসে না, তো এটা নেওয়ার চেষ্টা করে সবসময়। সাইনকে নিলে, হ্যাঁ সাইনকে ডিফারেন্সিয়েট করতে হয়, তো তার মানে নিব এ সাইন থিটা ইকুয়ালস হচ্ছে এক্স। তাহলে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই এ কস থিটা ডি থিটা ডিএক্স, সরি ডিএক্স। ওকে, বসাই এবার। ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা এর ডিএক্স এর পরিবর্তে এ ইন্টু কস থিটা ইন্টু ডি থিটা, সবগুলো থিটার সাপেক্ষে চলে আসছে। ভালো কথা। রুটের অংশটা ক্যালকুলেট করলে কি আসে? সিম্পলিফাই করলে কি আসবে?
ওই বেটা তাড়াতাড়ি ক। থিটা a cos হ্যাঁ, এ কস থিটা আসে, এ কস থিটা আসলো বাইরে হইছে, আর বাইরে তো আবার একটা এ কস থিটা আগে থেকেই রয়েছে, ভালো কথা। তারপরে আবার ডি থিটা, তাহলে কি আসে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার আসে একটা, এ স্কোয়ারটারে বাইর করো আগে। এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার থিটা ডি থিটা। কি করবো এটারে? মনে আছে না, খেয়াল আইছো? এই ম্যাথ করছি কিন্তু, ওই তাড়াতাড়ি ক। স্কোয়ারে থাকলে সেগুলোকে এক ঘাতে নিয়ে আসতে হয়। কিভাবে আনবো? এ স্কোয়ার ডিভাইডেড বাই যদি আমরা 2 নেই, এ স্কোয়ার ডিভাইডেড বাই যদি 2 নেওয়া হয়, তাহলে এখানে বসানো যায় 2 কজ স্কোয়ার থিটা। 2 কজ স্কোয়ার থিটা সমান কত এবার বলো? এবার পারা উচিত রে ভাই। 2 কজ স্কোয়ার থিটা 1 minus 1 প্লাস প্লাস 1 minus প্লাস cos theta 1 প্লাস close 1 to 1 প্লাস 1 প্লাস কস 2 থিটা। 2 থিটা না হুদা থিটা? 1 প্লাস কস 2 থিটা, হ্যাঁ হয়েছে। 2 theta ভাইয়া। 2 থিটা, 2 থিটা ডি থিটা। আবার এটারে এবার ইন্টিগ্রেট করব। 1 আছে কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন? থিটার সাপেক্ষে, তাহলে কি আসবে? theta theta থিটা শুধুমাত্র। তারপরে cos 2 থিটা, cos এর ইন্টিগ্রেশন সাইন, ডিরেক্ট সাইন 2 থিটা লিখবো। সব সময় যে ওই by 2 ধরাধরি অপারেটর চেঞ্জ করা যায় না, বাই 2 করে দিব, সহগ দিয়ে ভাগ করে দিব ডিরেক্ট। বুঝতে পারছি? এটা সবাই বুঝছি? 2 দিয়ে কেন ভাগ করছি? সহগ দিয়ে ডিরেক্ট ভাগ করে দিব, বেশি প্যারা নেওয়ার দরকার নেই। এইটুকু শেষ, এইটুকু অংশের ঝামেলা গেল, মিটলো। আচ্ছা, এবার হচ্ছে ওই যে থিটা গুলাকে চেঞ্জ করতে হবে। আমরা ধরে নিয়েছিলাম আমরা কি জানি, এ সাইন থিটা সমান আমরা এক্স ধরছি, তাহলে থিটা সমান আসলে সাইন ইনভার্স অফ কি? সাইন ইনভার্স অফ x by a এক্স বাই এ। হ্যাঁ, এক্স বাই এ। তাহলে এই এখন সাইন 2 থিটার ভ্যালু লাগবে। সাইন 2 থিটার ভ্যালু কই পাবো এখন? দেখো তো, সাইন 2 থিটাকে আমরা চাইলে লিখতে পারি নাকি সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, এখন 2 সাইন থিটা এর পরিবর্তে থিটা, সাইন থিটা এর পরিবর্তে কি লিখবো? সাইন থিটা মানে কত? এক্স বাই এ, তাই না? এক্স বাই এ। theta is equals to x by a হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে না? হ্যাঁ। তারপরে cos থিটাকে আমরা চাইলে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে মানে কত? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। বুঝছি না বুঝি নাই? কসেরটা বুঝছি, জি ভাইয়া 1 মাইনাস সাইন, ওই সাইনের ভ্যালুটা এবার ওখানে লিখে দিছি। তাহলে আমার কাছে সাইন 2 থিটাও চলে আসছে, থিটাও চলে আসছে। তাহলে লিখবো এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সাইন 2 থিটার জন্য সাথে আবার ওই যে একটা 2 থিটার জন্য এমনিতে একটা 2 আসছে, এখানে দেখো একটা 2 আইছে, আর এখানে একটা আগে থেকে 2 আসছিল, তাহলে এই দুটা কাটাকেটে গেল, শুধু থাকবে এই অংশটুকু। এই অংশটুকুকে আমরা লিখবো এক্স বাই এ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি। ওকে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ছিল তো একটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট। এবার একটু গুণ করে দেই, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স অফ এক্স বাই এ, সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস, এখান থেকে লসাগু করলে ভিতর থেকে একটা এ বের হয়, হ্যাঁ ওই হর থেকে। এখান থেকে লসাগু করার পরে উপরে আসে এ স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার, নিচে একটা রুট এ স্কোয়ার থাকে, ওইটাকে শুধু এ বের করা যায়। তাহলে এখান থেকে আসলো আমাদের এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ এক্স আগে থেকেই ছিল, নিচে আসলো এবার একটা এ, সরি এটা তো বের করলাম আর কি। তারপর এইখান থেকে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ। তাহলে ফাইনালি পরের অংশটা যদি আগে লিখি, তাহলে লেখা যায় এ স্কোয়ার তো কাটাকাটি চলে যায়, তাহলে তো এ লেখা যাবে না, শুধুমাত্র থাকবে এখান থেকে একটা এক্স নাকি, হ্যাঁ এখান থেকে আসে একটা এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2
সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। কথা কি ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা একটু বড় মনে হইতে পারে কারণ এটা সবথেকে গুরুত্বপূর্ণ। দেখছি ক্যালকুলেশনটা ইজি, মানে আহামরি কিছু না, কিন্তু কাহিনী কিন্তু তোমার এখানেই শেষ। মানে এইটুক বের করতে পারলেই হয়েছে, তারপর থিটার ভ্যালু এমনি তেমনি যেমনি তেমনি বের করে ফেলা হবে। আর এইটার সূত্র ডিরেক্ট মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, কারণ আমি নিজেও এটাই একমাত্র আমি এই সূত্রটাই জানি, অন্য কোনো সূত্র জানি না। ঠিক আছে, হয়েছে? সবাই পারবো? জি বুঝছি। ভাইয়া। জি ভাইয়া, এগুলো তো সূত্রের প্রমাণ তাই না? আমার তো খালি সূত্র না মুখস্থ, তাই না? হ্যাঁ হ্যাঁ, সূত্রগুলো মুখস্থ এবং সূত্রগুলোর প্রমাণও লাগবে, দুইটাই লাগবে আমাদের, নাহলে ম্যাথ করতে পারবে না। সূত্রের ম্যাথ আছে এগুলার, এই সূত্র প্রত্যেকটা দিয়ে ম্যাথ আছে কঠিন কঠিন। আমরা মানে উদাহরণের অংশে মানে ওই থিওরিগুলা কেবল অর্ধেক আলোচনা করতে পারছি পরের অংশে, পরের চ্যাপ্টারের। কেতাবুদ্দিন স্যারের বইয়ে এই চ্যাপ্টারগুলো বেশি বড় না, হ্যাঁ, 3-4টা জায়গার ভিতরেই তোমার মোটামুটি ম্যাথ শেষ সবই। হ্যাঁ, আমি আমি যখন এটা করছিলাম কি, এটা কত আছে, ওরা হচ্ছে 10.5 পর্যন্ত রাখছে, কিন্তু মেইনলি ম্যাথ আসলে হচ্ছে 10.3 পর্যন্ত, মানে 3টা ভাগে ভাগ করা আছে কেতাবের বই। মূলত ম্যাথ হচ্ছে 3টা পর্যন্ত, পরের 2টা অংশ খালি এক্সট্রা, এটা সেটা সব মিলিয়ে দেওয়া আর কি। মূলত ম্যাথ 3টা পার্টে ভাগ করা, তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমরা করতেছি। সেকেন্ড পার্টের মধ্যে অর্ধেক হয়েছে কেবল, থিওরি আলোচনা অর্ধেক হয়েছে। আর একদিন হচ্ছে অর্ধেক আলোচনা হবে আমাদের ইয়ার জন্য, কি জানি এটার নাম, আরো থিওরি বাকিটুকু এবং প্লাস কিছু অঙ্ক, তারপরের দিন আরো কিছু অঙ্ক, তারপরে হচ্ছে এই দ্বিতীয় অংশটা শেষ হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কি বার জানি, সোমবার তাই না? কালকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার আমরা হচ্ছে আহ, দুপুরে পড়তে পারবো, দুপুরে 1:15টায়। ঠিক আছে? জি ঠিক। ভাইয়া।